কি ইয়া দাও আদিব। এটা হচ্ছে লাইট ক্যামেরা অ্যাকশন আর কি। হ্যাঁ, ফাহাদ হইল কি আমারও বন্ধু, তোমার বন্ধু, আমার অসময়ের বন্ধু, আর তোমার কলেজের বন্ধু। হ্যাঁ, আমরা ইনস্টিটিউশনে পড়ছি অনেক বছর একসাথে, বাট ওইভাবে ফ্রেন্ডশিপ গড়ে ওঠে নাই, আমাদের অত টাইম কাটানো হয় না একসাথে। সো দিস ইজ প্রবাবলি দ্য ম্যাক্সিমাম টাইম উই হ্যাভ স্পেন্ট জাস্ট টকিং টু ইচ আদার। হ্যাঁ, তো ফাহাদকে ইন্ট্রোডিউস করা বেশ ডিফিকাল্ট। হ্যাঁ, আমাদের এখানে ডক্টর ছাড়া আমরা কোনো গেস্ট আনি না। সো ফাহাদ ইজ অলসো আ ডক্টর। ফাহাদ এর প্রত্যেকটা আইডেন্টিটি নিয়েই এক একটা শো করা যায়, এক একটা পডকাস্ট করা যায়। তো সেখানে আমরা একটা খুব অডাসিয়াস একটা এফোর্ট নিব আজকে ফাহাদের এতগুলো আইডেন্টিটিকে ডিসক্লোজ করার জন্য। হ্যাঁ, ফাহাদ ওয়েলকাম টু আওয়ার শো। হ্যাঁ, থ্যাংক ইউ। তো ফাহাদের নিজের পরিচয় নিজেই দিয়ে দিতে হবে। আমরা একটু ধরে দিই, আমরা একটা জায়গা থেকে শুরু করি, তাহলে ফাহাদের শুরু হবে, তারপর আমরা ব্যাকট্র্যাক করব। ফাহাদ এই মুহূর্তে নাসাতে সায়েন্টিস্ট হিসেবে কাজ করতেছে। তো কত বছর হলো? 2 বছর হলো। তো এই জার্নিটা থেকে শুরু করি আমরা, যে হাউ ডিড হি এন্ড আপ ইন নাসা। সো এই জায়গাটার থেকে হোয়াটস দ্য স্টোরি বিহাইন্ড ইট? সো আমি এখানে ইউএসএতে এসেছি হচ্ছে 2015। তো 15তে আমি মাস্টার্স করলাম, ফ্লোরিডাতে ছিলাম 2 বছর, মাস্টার্স করলাম। তারপরে ইউনিভার্সিটি অফ কানেটিকাটে পিএইচডি করলাম 5 বছর। তো ওই পিএইচডির সময়টাতেই দেন এখানে একটা স্টোরি আছে আসলে। কোভিডের সময় আর কি আমার সাথে আমার ওয়াইফের অনেক কিছু ডিপ ডিসকাশন হতো। তো একটা সময় দেখা গেছে যে ও আমাকে এমনি বলতেছে যে তুমি নাসার জন্য ট্রাই করো। হ্যাঁ, তো একটু ফানি আর কি। তো তারপর থেকে আমি চেক করতাম যে নাসাতে ঢোকার প্রসেসটা কি। তো ওদের একটা আছে, একটা সার্কুলারের মতো আছে, সেটা হচ্ছে আপনার পোস্টডক, কিন্তু আপনার নাসা পোস্ট ডক্টরাল প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামের জন্য আপনাকে একটা প্রপোজাল দিতে হবে। প্রপোজাল যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে বেসিক্যালি আপনি ফান্ডেড, এবং আপনি তারপরে 1 বছর 2 বছর বেসিসে কাজ করতে পারবেন আর কি। তো এই আর কি। তো আমি 2022-এ যখন আমার পিএইচডি শেষের দিকে, তখন আমি অ্যাপ্লাই করি। একটা অ্যাডভাইজার আছে আমার, ইন্ডিয়ান, সুজয় কুমার নাম। তো ওনার সাথে আমি ইমেইলে যোগাযোগ করি, উনি ইন্টারেস্ট দেখিয়েছে। দেন আমরা একসাথে প্রপোজাল লিখি, প্রপোজালটা ফান্ড পাই, এরপরে আমার নাসাতে ঢোকা আর কি। সো এই নাসার বাবদই আমি মেরিল্যান্ডে মুভ করি। এর আগে আমি কানেটিকাটে ছিলাম। এই তো ভালোই, আমার জব রিমোট, যেতে হয় না, খুব একটা প্রেশার কম, আর এই তো রিসার্চ বেসড। সো ইয়া আমরা এই ফান্ডিংটা যে তুই বললি, আমরা তুই বলতেছি বিকজ উই আর ব্যাচমেট, সো যারা দেখতেছে তারা যাতে এটাকে অন্যভাবে না নেয়। তো এই যে তুই আর একটা অ্যাডভাইজার মিলে প্রপোজাল লিখলি, এটার ফান্ডিং এজেন্সি কে ছিল? কি কংগ্রেস মানি, বা টাকাটা আসলে কোথা থেকে আসছে? হচ্ছে ওকরিজ এর একটা আছে, একটা ইনস্টিটিউশন আছে, ওকরিজ অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটিস। তো মেইনলি প্রোগ্রামের ফান্ডিংটা ওরা দেয়। আচ্ছা। তো এটার ফান্ডিংয়ের স্টোরিটা হচ্ছে ওকরিজ 2 বছর ফান্ড দিবে, আর 3rd ইয়ার পর্যন্ত এক্সটেন্ডেবল যদি নাসা ফান্ড দেয়। আচ্ছা। সো ওইটা আবার একটা ডিফারেন্ট প্রসেস। তো আমার জন্য ওইটা এখনো ওই পর্যন্ত যায়নি। বাট এটাই মানে ফান্ডিং সোর্স হচ্ছে ওকরিজ অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা আরেকটু পেছনে যাই, হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড। মানে তোর টপিকটা নিয়ে একটু বল, মানে হোয়াট এক্স্যাক্টলি ইউ ওয়ার্ক উইথ, আর রিসার্চ টপিকটা কি? হ্যাঁ, এটা মানে আমি বেসিক্যালি যখন আমি ইউএসএতে আসছি, আমার মাস্টার্স ছিল ফ্লোরিডার আটলান্টিক ইউনিভার্সিটিতে। ওইখানে আমার মাস্টার্সের টপিক ছিল হচ্ছে, মানে আমার অ্যাডভাইজার ছিল হচ্ছে, আমার তো তুই তো জানিস যেমন গ্র্যাড স্টুডেন্টদের কোনো আসলে চয়েস থাকে না। বেসিক্যালি অ্যাডভাইজার যেটা চায় সেটাই করতে হবে। আর আমরা যখন বাংলাদেশ থেকে আসি, আমরা বেসিক্যালি অ্যাডভাইজারকে নক করি যে তোমার সাথে কাজ করতে চাই। রাইট। তো অ্যাডভাইজার তখন যা বলবে তাই করতে হবে। তো যাই হোক, অ্যাডভাইজারের সাথে আমার ছিল, উনি রিমোট সেন্সিং নিয়ে কাজ করে। রিমোট সেন্সিং হচ্ছে, যারা জানতে চায়, এটা বেসিক্যালি স্যাটেলাইট ইমেজ দিয়ে একটা মানে মাটির একটা ডাটা ইনফরমেশন এক্সট্রাক্ট করা আর কি। সেটা পানি হতে পারে, ল্যান্ড ইউজ হতে পারে, কোথায় মানে আপনার বিল্ডিং, কোথায় ফরেস্ট, এগুলা। সো বেসিক্যালি এই রিমোট সেন্সিং নিয়ে কাজ করতো আমার ওই অ্যাডভাইজার। তো অ্যাডভাইজার আমাকে বললো যে ফ্লোরিডা তো কোস্টাল এরিয়া, তো কোস্টাল এরিয়া যেহেতু ওখানে স্যালিনিটি একটা প্রবলেম। ওখানে আপনার হচ্ছে মানে এভারগ্লেডস ন্যাশনাল পার্ক আছে, আপনারা জানেন কি না? তো এভারগ্লেডস ন্যাশনাল পার্কের মধ্যে মেইনলি স্যালিনিটি নিয়ে অনেক সমস্যা আছে। তো ওনার মেইনলি ইন্টারেস্ট ছিল যে স্যালিনিটি নিয়ে কাজ করবে।
আর লাকিলি আমি বাংলাদেশে কিছু কাজ করতাম, তো বাংলাদেশে আমারও কিছু স্যালিনিটি টাইপের কাজ আছে। তো ওই কাজটা আমি মাস্টার্সে আমি করি 2 বছর। আমার হচ্ছে ধর স্যাটেলাইট ডাটা দিয়ে বিভিন্ন উপায়ে স্যালিনিটি প্রেডিক্ট করা, সেটা মাটির জন্য হোক সয়েল স্যালিনিটি, অথবা পানির জন্য ওয়াটার স্যালিনিটি। কমপ্লিটলি ইমেজারির উপরে, কমপ্লিটলি ইমেজারি, কিন্তু ডাটা লাগবে আপনার হচ্ছে কিছু। ওটা তো মানে নট নেসেসারিলি 8 GB ইমেজ, মাল্টি সেন্সর ইমেজ, তাই না? আরো অনেকগুলি ব্যান্ডউইথ ওটার ভিতরে আছে। হ্যাঁ, ওটা ধর হচ্ছে ল্যান্ডসেট, যেমন অপটিক্যাল ইমেজ হয়, অপটিক্যাল ইমেজের মধ্যে আর রেড, গ্রিন, ব্লু এইসব ব্যান্ড থাকে, বিভিন্ন মানে ওয়েভ লেন্থের ব্যান্ড থাকে, ইনফ্রারেড ব্যান্ড আছে। আর এরপর আবার রাডার ইমেজ আলাদা, ওই রাডার ইমেজ দিয়েও করে। তো বিভিন্ন সোর্সের মানে ইমেজ আছে, স্যাটেলাইট ইমেজ আছে। তো এই ইমেজ দিয়ে হচ্ছে আমার এই মানে স্যালিনিটি অ্যাসেসমেন্টের কাজ শুরু। তো যখন আমি পিএইচডি করি, আমার পিএইচডি টপিক আবার ডিফারেন্ট। পিএইচডি আমি করেছি হচ্ছে গ্রাউন্ড ওয়াটার মডেলিং, মানে মাটির নিচের পানির বিভিন্ন এস্টিমেশন, অ্যাসেসমেন্ট, এগুলো নিয়ে। তো আমি যখন অরিজিনালি আমার অ্যাডভাইজারকে, নাসার অ্যাডভাইজারকে মানে অ্যাপ্রোচ করি, তখন আমার টার্গেটটা ছিল আমি এই ওয়াটার নিয়ে কাজ করব, সেটা গ্রাউন্ড ওয়াটার হোক, সেটা হাইড্রোলজিক্যাল মডেল হোক, নদীর পানি হোক। কিন্তু অ্যাডভাইজার সামহাও উনি আমার সিভি দেখে ওনার কাছে মনে হয়েছে তুমি তো স্যালিনিটি কাজ আগে করছো, স্যালিনিটি নিয়ে আমাদের এখানে কাজ নাই, সো তুমি চাইলে এটা নিয়ে আগানো যায়। আর আমার অ্যাডভাইজারের যে প্রোফাইল যথেষ্ট মানে বিজি মানুষ, উনি যখন আমাকে বললো তখন আমার মনে হলো এটা একটা মানে নেওয়ার মতো কথা আর কি। তো দেন আমি পোস্ট করলাম। এই তো আমার মেইনলি নাসার কাজটাই স্যালিনিটি নিয়েই। এটা হচ্ছে বিভিন্ন গ্রহতে তুমি নোনতা পানি খোঁজো? গ্রহ না, পৃথিবীতেই। তবে ইনিশিয়াল প্ল্যানটা ছিল একটু মানে ডিপের বলতে হয়। ইনিশিয়াল প্ল্যানটা, আমার প্রপোজালটা ছিল বাংলাদেশ নিয়ে। আচ্ছা, বাট সামহাও বাংলাদেশ নিয়ে কাজটা করা হয়নি, কারণ বাংলাদেশের কাজের কিছু সমস্যা আছে, যেমন ডাটা। আমাদের তো আসলে কিছু ফিল্ড ডাটা লাগে। এখন নাসা গ্রাউন্ড ট্রুথের জন্য, হ্যাঁ, নাসা ফিল্ডের ডাটার তো মানে সার্ভে করবে না, কিছুই না, এটা ডিফারেন্ট একটা ব্যাপার। অন্যান্য এজেন্সির কাছ থেকে তারা চায় যে এজেন্সির কাছ থেকে ডাটাটা আসে কিনা। তো আমি অনেক চেষ্টা করেছি 2 বছর, কিন্তু হ্যাঁ আমি বাংলাদেশে হয়েছে কি, বাংলাদেশে আসলে ডাটাটা একটা ওয়েপন, মানে এটা তারা এমন ভাবে দেখে যে এটা আপনাকে দিয়ে দেওয়া মানে আমার একটা বিশাল জিনিস চলে যাচ্ছে, খুব ডিফিকাল্ট। কিন্তু এটার আউটকামটা চিন্তা করে না যে এটা থেকে হয়তো তুই আরো বেটার কিছু তাদেরকে মিটিগেশন স্ট্র্যাটেজিস দিতে পারতি বা কোনো অনেক মেজার দিতে পারতি। লিঙ্কডইনে দেখা গেল যে কেউ একজন একটা পেপার পাবলিশ করলো, স্টুডেন্ট, আমি তাকে নক করলাম যে তোমার সাথে কাজ করব, তো তুমি এই পেপারে যে ইনফরমেশনটা ইউজ করেছো এটা শেয়ার করা যায় কিনা, তাহলে এটা নিয়ে সে সব কিছুতে আছে, বাট ডাটা বেলায় নাই। হ্যাঁ, তোমরা দুইজনই পিএইচডি। আমরা অফ ক্যামেরা বা অফ দ্য রেকর্ড কথা বলতেছিলাম এই যে এই রিপোর্ট লেখা নিয়ে। মানে একটু বলেন, ওই যে অনেক পাবলিকেশন, এখন একটা মানুষ অনেক পাবলিকেশন করতেছে, এবং সে যে জায়গা থেকে গ্র্যান্ট পাইতেছে সেইটার উপরেই লিনিয়েন্ট করে তার রিপোর্টগুলি তৈরি করা হচ্ছে। অনেক 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 স্যাচুরেশন, মানে আগে যেরকম কোনো এরকম রিপোর্ট বা দের ইজ আ টার্ম ফর ইট, কি জানি বলে এটাকে, প্লেজারিজমের কথা বলতেছেন? না 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 না, মানে যে তোমরা যে রিপোর্টটা যে পাবলিশ করো, যে পাবলিকেশনটাকে কি জার্নাল পাবলিশ, হ্যাঁ, তো এটা তো বিভিন্ন উই ওয়ার টকিং অ্যাবাউট ইট দ্যাট ডে। আই ডোন্ট নো। না, আমার মনে হয়েছে আপনি কি বলতে যাচ্ছেন। উনি বেসিক্যালি মানে একাডেমিয়ার যে কারেন্ট সিচুয়েশন সেটা নিয়ে আমাদের একটু কথা হচ্ছিল, যে একাডেমিয়ার ইন্টেগ্রিটি, অথেন্টিসিটি আমার কাছে পার্সোনালি মনে হয় যে ইটস ডাউনওয়ার্ড স্পাইরালে। সো মানে আমি একটু পেছন থেকে শুরু করি। বাংলাদেশের রিসার্চ এবং আমেরিকার রিসার্চের একটা কন্ট্রাস্ট আমি তোর কাছে জানতে চাই। তুই যেহেতু বললি ওখানে সল্ট ওয়াটার নিয়ে তোর কাজ হয়েছে, তারপরে তুই যদি ওই জায়গার একাডেমিক বা পাবলিকেশন প্র্যাকটিসটা নিয়ে একটু কথা বলিস, যে বাংলাদেশে থাকতে তুই বললি যে কিছু কাজ করছিলি, হয়তো কিছু পাবলিশও করছিলি, ওগুলোর অ্যাকসেপ্টেন্সের একটা বিষয় আছে। যে অ্যাট দ্য সেম টাইম আমেরিকাতে আসার পর আমরা কথা বলতেছিলাম যে আমেরিকার অনেক ইউনিয়ন বা অ্যাসোসিয়েশন আছে যাদের কনফারেন্সগুলোতে তার রিসার্চ আসে। সো এটা নিয়ে তোর অবজারভেশনটা কীরকম? তো বাংলাদেশের পিছনে ফিরতে হলে বাংলাদেশ নিয়ে যদি কথা বলি, আসলে মানে আমি যখন বাংলাদেশ ছিলাম আমার কাছে মনে হতো যে জার্নাল পাবলিকেশনটা একটা বিশাল ব্যাপার। তো তখন আমি মানে একটা জার্নাল, আমি ধরেন বিভিন্ন জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকে, ইম্প্যাক্ট ফ্যাক্টর 2, 3, 4, 5, মানে যত উপরে তত ভালো। তখন 1 ইম্প্যাক্ট ফ্যাক্টর মানে আমার কাছে বিগ ডিল, এবং আমি এটার জন্য আমি জীবন দিয়ে দিতাম, তাও 1-এ আমি ঢুকতে পারতাম না।
এরপরে আমি যখন এই আমেরিকাতে আসছি, আমেরিকাতে আমি দেখি যে 4 মানে এর থেকে আরো খুব আরাম করে আমি 4-এ ঢুকে যাচ্ছি। সো একটু এখানে ব্যাপারটা কিন্তু কমপ্লিটলি মেরিট বেসড বা আপনার কোয়ালিটি বেসড না। এখানে আছে কিছু আপনার যে আপনি ইনফরমেশনের কিছু গ্যাপ আছে, বাংলাদেশে জানে না, আমরা জানি না যে কিভাবে একটা পাবলিকেশন লিখতে হয়। সো এইটাও কাজ করে। তো একবার যখন এই পাবলিকেশনের হ্যাক আপনি ধরে ফেলবেন, এরপর আপনাকে কেউ থামাইতে পারবে না বেসিক্যালি, যদি আপনি থামতে না চান। কিছু মানুষ হাজারে পাবলিকেশন করতে, এটা কোনো ব্যাপারই না এটা। আর এখনকার যুগে মানে চ্যাট জিপিটির যে অবদান, বিশেষ করে আপনি আমাদের ফিল্ডে তো তাও কিছু মডেল টোডেল থাকে, মানে আপনি কিছু অ্যানালিসিসটা একটু কমপ্লিকেটেড, মানে অ্যানালিসিসটা কমপ্লিকেটেড। যারা ধরেন আপনার ক্লিনিক্যাল রিসার্চ করে, এরা তো ধরেন ট্রায়াল বেসড, মানে আপনি ধরেন একটা ইঁদুরকে নিয়ে আপনি ট্রায়াল করতেছেন, ট্রায়ালটাই আপনার কষ্ট, এফোর্ট। বাট আপনার ডাটাটা কিন্তু জাস্ট একটা টেবিল। জাস্ট আপনি আমার ওয়াইফ তো ডাক্তার, এই জন্য আমি ও যখন মাস্টার্স করছে আমি ওর পড়াশোনা আমি দেখতাম, অনেক কিছু আগ্রহ পেতাম, কারণ হিউম্যান হেলথ এটা এরকম আগ্রহ। ওদের পেপার হচ্ছে আপনি দেখবেন নেচার মানে হচ্ছে বিশাল একটা বিশাল বড় একটা জার্নাল, ওখানে সহজ যাওয়া যায় না। আপনি নেচারের পেপার দেখবেন যে খুবই খুবই সিম্পল, যে ধরেন আমি যেটা বানায় বলতেছি, আমি শিওর মনে করতে পারতেছি না, বাট সামথিং অ্যাজ সিম্পল অ্যাজ যে আমেরিকান যারা কি বলে এটাকে, যুদ্ধ থেকে ফেরত আসছে ভেটেরানদের হচ্ছে মধ্যে যারা হচ্ছে কমব্যাটে ছিল, তাদের ডিপ্রেশন বেশি, এরকম একটা ধরেন একটা স্টোরি। নেচার হচ্ছে স্টোরিটা পিক করে যে আচ্ছা ওকে, এই স্টোরিটা তো খুব মানুষ খাবে বা এটা মানুষ কেয়ার করে, এটা আমি নিব। বাট এই স্টোরিটা বানানোর জন্য যেই ডেটা যথেষ্ট সিম্পল। বেসিক্যালি পুরো একটা পেপার খুলে আপনি দেখবেন 2টা টেবিল, আর কিছু নাই। ওদের এফোর্টটা, ওই যে তুই যেটা বললি না যে ওই ফিজিক্যাল এফোর্টটা, ওই যে ওরা যে একটা ইঁদুরের উপর টেস্ট করতেছে, ওদের ক্ষেত্রে হচ্ছে ফিজিক্যাল ডেটাটা কালেক্ট করাটা এফোর্ট। রাইট। কিন্তু এখন আমি যখন পেপারটা লিখবো, লেখার কাজটা কিন্তু এই যে বললাম চ্যাট জিপিটি, আপনি জাস্ট চ্যাট জিপিটির মানে এখন এমন পর্যায়ে গেছে, আপনি যদি 2টা টেবিল দেন, টেবিলটা দিয়ে বলেন যে এটা হচ্ছে যুদ্ধ ফেরত ভেটেরানদের টেবিল, তুমি আমাকে এটা অ্যানালাইসিস করে দাও, ও পুরো পেপার আপনাকে লিখে দিবে। হ্যাঁ, এবং যত ডিটেইলে অ্যানালিসিস করতে চান না কেন, হ্যাঁ, ইউ জাস্ট নিড টু নো দ্য নেম অফ দ্য মেথড, অথবা আপনি কি বের করতে চান। এখন আপনি এরপরে তো আপনার ব্রেন তো আছেই, আপনি তো ওইটার কিছু কিছু গরু গাধা আবার ওইটাই পাবলিশ করে, এমনও মানে এক্সাম্পল আছে। মানে তুমি বলতে চাচ্ছ এটা টুল হিসেবে ব্যবহার করলে ঠিক আছে, অবশ্যই, হ্যাঁ, কিন্তু মানে চলতেই পারবো না একদিন ওটা ছাড়া। তারপর ওটা মানে ওটা যদি তুমি এখন গাধার মতন ছেড়ে দাও, ইট ইজ অন ইউ। না, একটা হচ্ছে টুল হিসেবে ইউজ করা, একটা হচ্ছে গাধার মতো ইউজ করা, আর ইন বিটুইন আর একটা আছে যেখানে আপনার ইথিক্স ঢুকে যায়, মানে তুমি অ্যাকচুয়ালি হিউম্যান গোয়িং থ্রু ইট। হ্যাঁ, আপনি মানে চ্যাট জিপিটি তো মোস্ট লাইকলি আপনি ধরতে পারবেন, চ্যাট জিপিটির একটা লেখা পড়লে বোঝা যায়, মানে আপনিও বুঝতে পারবেন, এখনো বোঝা যায়, ভবিষ্যতে কি বোঝা যায় না। কিছু টেকনোলজিক্যাল ইনোভেশন আছে যে বলে দিবে এটা চ্যাট জিপিটি লিখছে। বাট আপনি যখন চ্যাট জিপিটির পরে আপনার মাথাটা ঢুকাবেন এর ভিতরে, তখন আর এটা সম্ভব না, কপিরাইট চেঞ্জ হয়ে গেছে, এটা আর পারবে। আপনি একটু সেন্টেন্স চেঞ্জ করবেন, কি আপনি বুঝবেন, নিজেই বুঝবেন যে এটা কি করতে হবে। এখন আমার কথা হচ্ছে যে এই যে একটা পেপার আপনি মানে পেপার নিয়ে কথা হচ্ছিল, পেপারটা যে লিখতেছি, একটা টেবিল দিলে চ্যাট জিপিটি লিখে দিচ্ছে, কিন্তু সেই জবটা কিন্তু খুব ইজি হয়ে গেল এখন। এবং এখন এই যে ধর ট্রায়াল বেসড ডাটা তো ডিফিকাল্ট টু অ্যাটেইন, কিন্তু এখন এমনও ডাটা আছে, আমি পাবলিক হেলথের কথা বলতেছি কারণ আমাদের ফিল্ডটা এরকম না, এমনও ডাটা আছে যে আপনার ডাটাবেস অ্যাভেলেবল। আপনি কোভিড চিন্তা করেন, কোভিডের ডাটাবেস আপনি পাবেন। এখন ডাটার অভাব নাই, টেবিলের অভাব নাই, আর লেখার জন্য চ্যাট জিপিটি আছে। এখন আপনি বললেন যে আপনি চাইলে কতগুলো পেপার মাসে কয়টা পেপার লিখতে পারতেছেন, এবং এইটা কিন্তু কোনো লিমিট নেই, এবং এটা বুঝারও কেউ কেয়ারও করে কিনা আই ডাউট। হ্যাঁ, দিন শেষে আপনার সিভির মধ্যে আপনি 10টা পেপার লিখছেন। আমার কোয়েশ্চেন হলো কি, ওয়াই ইজ ইট আ বিগ ডিল ইন বাংলাদেশ? মানে বাংলাদেশে তো সবসময় প্রথম আর একটা পেপার পাবলিশ হয়েছে, এটা এখনো আমেরিকাতেও বিগ ডিল, এবং স্পেশালি নতুন ফ্যাকাল্টি যারা, তাদের জন্য এটা একটা বড় প্রেশার থাকে। মানে এটা তাদের ওয়ান অফ দ্য মেট্রিক্স টু গেট সিকিউর পজিশন অর গেট টেনিউরড, যে কতগুলো পাবলিকেশন করলো, কত ফান্ড আনলো, কতগুলো স্টুডেন্টকে গ্র্যাজুয়েট করালো, এগুলো দিজ আর লাইক ডিফারেন্ট ক্রাইটেরিয়া, যেটার উপরে তার নন টেনিউর থেকে সে টেনিউরটাকে তার জবটা পার্মানেন্ট করবে। সো একাডেমিয়ার এটা একটা প্রেশার আছে, যেখানে কোয়ালিটি থেকে কোয়ান্টিটিকে এই মুহূর্তে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। যে হয়তো কারোর হয়তো বা খুব 2টা খুব ভালো কোয়ালিটির পেপার আছে, কিন্তু কারোর 11টা,
সে তখন প্রেফারেন্সটা পেয়ে যাচ্ছে, বিকজ ওগুলো আসলে কোয়ান্টিফাইবল মেট্রিকের মতো করে চিন্তা করে সেটা ভালো হলো কি খারাপ হলো, ইটস নট হ্যাঁ, মানে নেসেসারি। ওই 2টা পেপারের ভ্যালু হতো, সায়েন্টিফিক ভ্যালু হতো আসলে অনেক বেশি কম্পেয়ার টু 11টা পেপারের থেকেও। তো ওই জিনিসটা আসলে একটু সায়েন্সের গভীরে না বুঝলে অ্যাপ্রিসিয়েট করা যায় না, যে কোন পেপারটা আসলে ভালো। মানে আমি শিওর তোরও হয়েছে, মানে আমার 100-এর উপরে রিভিউজ, এডিটোরিয়াল এগুলো করা হয়ে গেছে। সো আমি একটা পেপার ধরে অ্যাবস্ট্রাক্ট পড়লেই বুঝি যে এই পেপারটা ভালো হবে নাকি খারাপ হবে। মানে এত পেপার পড়া হয়েছে আসলে জীবনে, পেপারটা ধরলেই বুঝি যে, বা ফিউ পেজেস পড়লে বা ফিগার দেখলেই বুঝি যে এই পেপারটা কি ভালো হবে কিনা। রাইট, বা এটার পিছনে কি পরিমাণ টাইম দেওয়া হয়েছে এটা বোঝা যায়। হ্যাঁ, ওই যে ধরেন আমি আপনাকে ফিল্ম প্রোডাকশনের এক্সাম্পল দিলে বুঝবো। আপনি একটা সিনেমার ফার্স্ট সিন দেখে লাইটিং ভালো না হলে আমি মুভি দেখবো না। আপনি বলতেছিলাম না এটা নিয়ে কথা, ওই যে ওই গ্রামারটা কিন্তু আপনি বুঝেন। সো ওইটা অভ্যাস থেকে হয়ে যায়, মানে একটা পেপার খুললে কাপল অফ পেজেস দেখলেই বুঝে যায় যে না, অ্যাবসলিউটলি। মানে আমার কাছে উইয়ার্ড লাগে যে মানে আমি এখন অনেক ধরনের কনভারসেশনে মাই লাস্ট রিসর্ট ইজ সায়েন্স, ঠিক আছে? তো তারপরও অনেক মানুষের সাথে পারি না অনেক কিছুতে। তো ওই জায়গাটাও তো যদি এখন এরকম গাফলতি হয় যে আমাকে ওই কর্পোরেশন টাকা দিতেছে, ওর টাকার আমার এই টাকাটা আনতে হবে, এটাও একটা কম্পিটিশন, আমার একটা পাবলিকেশন করতে হবে, এটাও একটা কম্পিটিশন। সো মানে আই গেস মানে দ্য টাইম গোজ বাই, সায়েন্সের যে আগে যেই কী বলে এটাকে, যে একটা জাজমেন্টের থ্রুতে যাইতে হতো, ওইটা এখন আরো হিউজ হয়ে যাচ্ছে আর কি, আই গেস। এই জন্যই তো এখনো পৃথিবীতে ফ্ল্যাট আর্থার্সের মতো মানুষজন আছে। এই যুগে এসে তো আমাদের এটা নিয়ে মানে আর্গুই করার টাইম নাই আসলে। দ্যাট ইজ ওয়াই ইট হ্যাজ হ্যাপেন্ড। মানে কিছু কিছু জায়গায় সায়েন্সের অথরিটি সায়েন্স লুজ করছে বিকজ অফ মানে প্রচুর পপুলেশন হলে যেটা হয় আর কি, সবাইকে তো আপনি কোয়ালিটি কন্ট্রোল করতে পারবেন না। তো ওই জায়গা থেকে কিছুটা ট্রাস্ট ইস্যু হয়েছে আর কি। তো যাক, আমরা তোর রিসার্চে আবার ফেরত যাই। মানে তুই যেটা বললি যে সল্ট ওয়াটার নিয়ে কাজ করা হচ্ছিল, তারপরে নাসাতে এসে তোর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? নাসার এক্সপিরিয়েন্স ভালো। আমি অন্যরকম, যেমন নাসার যখন আমি ইয়েতে ঢুকলাম, নাসার যে বিল্ডিং, আর্থ সায়েন্স আমাদের যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে আপনাদের একটা মানে বিল্ডিংয়ের ভিতরেই বিভিন্ন আপনার ইয়ে থাকে, মানে কে কী করছে টরছে, বিভিন্ন রকেট টকেট হাবিজাবি থাকে, দেখতে ভালো লাগে। এর মধ্যে আবার একটা ওয়ালের মধ্যে একটা ইয়া দেওয়া, একটা আপনার হচ্ছে একটা মাটির একটা পিস ওরা টাঙ্গায় রাখছে। ওইটার ভিতরে হচ্ছে ডাইনোসরের ফুটপ্রিন্ট আছে। আচ্ছা, সো 17টা ডাইনোসরের ফুটপ্রিন্ট আছে ওই একটা স্ল্যাবের ভিতরে, এবং কোনটা কোন ডাইনোসর এরো দিয়ে দিয়ে দেখানো, এবং এটা মেরিল্যান্ড থেকেই নাকি পাওয়া গিয়েছে সে অনেক বছর আগে। আচ্ছা আচ্ছা, এইগুলো দেখলে মনে হয় যে বিশাল জায়গা, এবং একটু মজাও লাগে যে ডাইনোসর তো নাসাতে আসতে হইলো, পাড়া দেওয়াটা আর জায়গা ছিল না। বাট এনিওয়ে, আর এমনি আমার হচ্ছে কাজ রিমোট। সো আমি রিমোট সেন্সিং যেহেতু, হ্যাঁ মানে আমি আর কি মানে বাসাও নিয়েছিলাম একদম নাসার যে মেইন এন্ট্রেন্স তার সাথেই। বাট পরে দেখা গেল যে না, আমি তো কোভিডের ঠিক পর জয়েন করেছি, তো অফিসে যেয়ে দেখতাম যে মানুষজন খুব একটা নাই। তো এরপরে আমি নিজেও খুব একটা যাইনি। ডাইনোসরের ফুটপ্রিন্টও পুরান হয়ে গেছে। সো ওভারঅল বাট এক্সপিরিয়েন্স ভালো, সবাই খুব ওয়েলকামিং। এমনি খুব আপনার হচ্ছে মানে ক্যাম্পাস তো ন্যাশনাল ল্যাবগুলোর মতোই, জাস্ট মনে হবে ইউনিভার্সিটির ভিতরে আসছি, মানুষ হাঁটছে। সো বেশ মানে এনজয়েবল আর কি। ওভারঅল ওয়ার্ক এনভায়রনমেন্ট যেটা আমি চাই, আমি একটু আরাম পছন্দ করি। আরাম বলতে ধরেন আমি মুভি দেখি, আমি ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা বলছি। ওয়ার্ক লাইফ একটু বেশি ব্যালেন্স চাই, লাইফটা একটু বেশি ওয়ার্কের থেকে। আমরা সবাই চাই এটা। হ্যাঁ, আমার কিন্তু অনেক হ্যাবিট, আমি এই যে অ্যানিমে দেখি, আমি জানি না আপনাদের মধ্যে কেউ দেখে কিনা। এক সময় দেখতাম, প্রচুর অ্যানিমে দেখি। অ্যানিমে তো একটা শুরু হইলে সেটাই 1000 পর্ব, হাজার আপনি জীবনটা পার করতে পারবেন, ওই অপশনটা তারা রাখছে। তো এটা দেখি, মুভি দেখি, খেলা দেখি, সবকিছু মিলে আমি চেয়েছিলাম যে ওকে অ্যাটলিস্ট মানে কাজটা করার পরে যাতে আমার মানে পার্সোনাল লাইফের ভিতরে না আসে কাজটা। আর অবশ্যই আমি আমার ওয়াইফ, আমরা দুজন থাকি, একজনকে অনেক মানে আমাদের কালচারটা এরকম যে ও একটা কিছুতে আটকাইলে আমি গিয়ে হেল্প করি, আবার আমি আটকাইলে ও হেল্প করে। তো সব কিছু মিলে আমি ওই কমিটমেন্ট দিতে চাই না এবং পারবো না যে একদম আমি সারাদিন কাজ করবো।
হ্যাঁ স্পেসে চলে গেলাম। স্পেস নাসার সায়েন্টিস্ট বলছে নাসার লোকটা কাজ করে না, হ্যাঁ, মানে এটা ওভারঅল যে আপনার এই যে মাথার ভিতরে সারাক্ষণ কাজ এটা যাতে না হয়, সো ওভারঅল এই দিক থেকে আমি সাকসেসফুল, সো নট ব্যাড। না মানে আমি অ্যাজ আ পার্সন আমি নাসার যা করে এনিওয়ান হু ডাজ এনিথিং উইথ স্পেস আমি খুবই ভেরি থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু দিস পিপল। মানে এটা কেউ বুঝলে কি বুঝুক আর না বুঝুক, মানে আই হ্যাড অপরচুনিটিস অফ মানে একবার কাছের থেকে মাল্টিপল টাইমস দূরের থেকে টু ওয়াচ স্পেস শিপস লিভ আর্থ। সো যে আওয়াজটা হয় এটা ইফ ইউ হ্যাভ নট হার্ড ইট, ইফ ইউ হ্যাভ নট এক্সপিরিয়েন্সড ইট, এটা বোঝা যায় না আর কি। সো মানে হোয়াট এভার দিস পিপল ডাজ অর ইউ গাইজ ডু ইজ লিটারেলি মানে অ্যাপ্লাইজ টু আ লট অফ টেকনোলজি দ্যাট উই হ্যাভ রাইট নাও। কিরকম বাংলাদেশে আছে, মানে তোর আইডিয়া আছে কতজন বাংলাদেশে এখন নাসাতে কাজ করে বা হিস্টোরিক্যালি কাজ করে আসে? আমাদের না কাজ করবে অনেক, আমি তো সবাইকে চিনবো না, আমাদের শুধু আমাদের ডিপার্টমেন্টেই চারজন আছে। আচ্ছা, হ্যাঁ তাহলে তো আমরা জিততেছি শুধু আমাদের ডিপার্টমেন্ট। সো এখানে কিন্তু অনেক ডিপার্টমেন্ট, দেন আপনার আবার আরো অনেক ব্রাঞ্চ আছে আই গেস। এবং এটা শুধু সায়েন্সে বললাম, আবার ধরেন যারা স্টাফ বা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বা আইটি এখানে এর ভিতরে তো আছে। না সেটাই তো সায়েন্টিস্টই চারজন, তো মানে দ্যাট ইজ খুব ভালো না? হ্যাঁ ভালো, কিন্তু এইখানে একটা ব্যাপার হচ্ছে যে এরা সবাই হচ্ছে জুনিয়র আমার মতো, আমার লেভেলে, হাই লেভেলে কিন্তু নাই। আচ্ছা, হ্যাঁ, সো মেবি ইন 20 years আমরা দেখবো যে না বাংলাদেশের কেউ ওখানে একটা ধরেন। ওটা কি তুই মানে ইমিগ্রেশনের বাধার জন্য হয় না নাকি? আমার মনে হচ্ছে আমরা একটু পিছানো, ডিসক্রিমিনেশন না, এটা এখানে একটা আই থিঙ্ক কোন একটা ফেডারেল এজেন্সির কোন একটা আছে, ল আছে, এটা স্টারলিংক বা এনি স্টারলিংক কন্ট্রাক্ট বা এনি ন্যাসা কন্ট্রাক্টার্স কোনো সিটিজেনশিপ ছাড়া কাউকে হায়ার করতে পারে না টু বি, এরকম কিছু একটা ব্যাপার স্যাপার আছে। এটা তো আছে, বাট সিটিজেনও মানে হয়েছে কি আমরা কিন্তু একটু পিছিয়ে। আপনি যদি আমেরিকান প্রোগ্রেস দেখেন, বাংলাদেশিদের প্রোগ্রেস কিন্তু অন্য যতগুলো ইমিগ্রেন্ট মানে হাব যেমন চায়না, আমরা তো কেউ উঠতে চাইলে পা ধরে ঠ্যাং ধরে নামাই, এটা তো আছে, এটা আছে। আপনি ওভারঅল ট্রেন্ডও যদি দেখেন, চায়নার থেকে কম করে হলে আমরা 50 বছর পিছানো, ইন্ডিয়ার থেকে 30 বছর পিছানো। সো ওই হিসেবে বললাম 20 বছর টাইম দিলাম আমি। আপনি তোরা যদি আফ্রিকান কাউকে পাস, আফ্রিকাতে গেলে দেখবি যে 40-45 বছর বয়স ডিপার্টমেন্টের হেড। সো বেসিক্যালি এটা হওয়ার কারণ হচ্ছে ওদের কিন্তু এডুকেশনটা একটা প্রায়োরিটি ছিল না 20-30 বছর আগে, এটা সাডেনলি ইটস বিকামিং এ প্রায়োরিটি। এই কারণে ইয়াং বয়সে দেখবেন যে অনেক স্কলার। সো এরকম ওই অ্যাঙ্গেল থেকে বললাম যে বাংলাদেশের মানুষ সিটিজেন তো বাংলাদেশের মানুষ এখানে অনেক আছে, বাট যেই টাইমটা তারা মাইগ্রেট করছে বাংলাদেশ থেকে, ওই টাইমটা কিন্তু আমাদের ওই এডুকেটেড গ্রুপ ইয়াটা ছিল না। তারপরে ধরেন আবার আরেক চ্যালেঞ্জ দেখা গেল যে 30 বছর আগে বাংলাদেশ থেকে কোন MBBS ডাক্তার এখানে আসলো, কিন্তু সে কেরিয়ার পার্সিউ করতে পারলো না, যে মানে ডিফারেন্ট না, এখানে খরচ টরচ মিলে সে কেরিয়ার সুইচ করে ফেললো। এটা আরেক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলোর থেকে ইন্ডিয়ানরা অলরেডি 20-30 বছর হয়ে গেছে, তারা ওভারকাম করছে। এই কারণ আপনি যেটা বললেন চাইনিজ আর ইন্ডিয়ান কিন্তু অনেক আছে। না হ্যাঁ আরে তুমি ফাহাদ ইন্ডিয়ানদের হিসাব বললে তো হবে না, ইন্ডিয়ানরা তো কবে থেকে এই দেশে আসছে, মানে তুমি প্রত্যেকটা সেক্টরে ওদের একটা মেজরিটি আছে বিজনেসে। তুমি আমেরিকান ট্রান্সপোর্টেশন সেক্টরের কথা বলো, টেকনোলজি সেক্টরের কথা বলো, ব্যাংকিং, সব জায়গায় কিন্তু ওদের একটা মেজরিটি আছে। হসপিটালিটি বিজনেসের কথা বলো, ডাক্তার থেকে শুরু করে আমেরিকার বড় বড় ইন্টারসেকশন, ব্রিজেস, ইন্টারস্টেট হাইওয়েজ, এইগুলি সব জায়গায় ইন্ডিয়ানরা আছে। মানে একটা দের ইজ এ ভেরি ইন্টারেস্টিং ডকুমেন্টারি, এটা সে আর একটা পডকাস্টে সেদিন বলতেছিলাম যে ফার্স্ট বাংলাদেশি কেম টু আমেরিকা ওয়াজ ইন 1902। আচ্ছা, তো ও ইন্ডিয়ানরা তারও আগের থেকে, অনেক আগের থেকে আসছে। মানে বাংলাদেশি বলতে কি তখন তো ইন্ডিয়াই ছিল ব্রো, মানে ওই মানে জিওলজিক্যাল লোকেশন থেকে আসছে আর কি। তো মানে বাট এখন তো অনেক বেটার। আমি তো মানে আমার কাছে মনে হয় যে এই যে ইভেন কতগুলি সায়েন্টিস্টের কথা বলতেছে, বাট আস্তে আস্তে এটা টাইম নিবে, আর রুচি চেঞ্জ হইতে তো সময় লাগে একটু, আছে না, সবকিছুর ব্যাপারই আছে। মানে তুমি তো শিক্ষা দীক্ষা হইলেও তো তুমি নাসা চাকরি পাইবে, ব্যাপারটা এরকম না, তোমার আরো অনেক জিনিস থাকতে হবে ওটার সাথে। ওইটাও ইন আ ম্যাটার অফ ফ্যাক্ট তামাদ্দুনের সাথে একটু আগে আলোচনা হচ্ছিল যে হ্যাঁ না ইন্টারেস্টিং।
তো আমি আরেকটা জিনিস নিয়ে খুব কথা বলতে আগ্রহী, সেটা নিয়ে আমরা একটু শুরু করছিলাম বাট আমরা ডিটেলে একদমই যাই নাই। ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা যেহেতু হচ্ছিল, যে ফাহাদের লাইফ পোর্শনটা বড় ওয়ার্কের থেকে, তো ওই জায়গাটাতে ফাহাদের একটা ভেরি নিউ একটা আইডেন্টিটি আমরা ডিসক্লোজ করি, সেটা হচ্ছে ফাহাদ গড়া হি ইজ এ সার্টিফাইড সকার কোচ। হ্যাঁ, তো এইটা কিভাবে হলো এবং এই টাইমটাই বা তুই কিভাবে বের করলি বা হোয়াটস দ্য প্রসেস? এটা হয়েছে কি, আমি তো ফুটবল খেলা দেখি, অনেক পছন্দ, মানে আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে ফুটবল। আমি অত ভালো খেলি না, বাট আমি এটা নিয়ে আমি চরম প্যাশনেট। তো আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন এই 2010 ওয়ার্ল্ড কাপের সময় দেখা গেল যে সবাই মাঠে গিয়ে খেলাধুলা, তো ওইভাবে আমাদের বাংলাদেশে একটা টিম ছিল, এলাকার টিম, ওই টিম নিয়ে আমরা অনেক খেলতাম। তো দেখা গেছে যে আমার টিমে আমি ছিলাম ক্যাপ্টেন, মানে একটা বড় টাইম ধরে ক্যাপ্টেন আর কি। তো আমি দেখলাম যে না, খুব ভালো ভালো প্লেয়ার থাকে কিন্তু আমি ক্যাপ্টেন, মানে আমি অত ভালো না খেললেও দেখা গেল ওরা আমার কথা শুনে তারা নেয় আর কি। তো এখান থেকে আমার নিজের ভিতরে একটা ইয়া ছিল যে ওকে, এটা মানে ফুটবলের যে স্ট্র্যাটেজিক এলিমেন্টটা আছে, মেবি আই ক্যান পারসিউ। আর এরপরে আমি যখন এই দেশে আসার পরে দেখলাম যে না, এখানে তো কোচিং লাইসেন্সটা বেস্ট স্ট্রেট ফরওয়ার্ড। এখানে আপনার এখানে আমেরিকার যে লিগ সেটা হচ্ছে মেজর লিগ সকার, এটা হচ্ছে আমেরিকার একদম মানে ডিভিশনাল ফুটবল আর কি, MLS। তো MLS এর আপনি MLS যাই হোক, আপনি এই দেশের ন্যাশনাল লেভেলে লাইসেন্সিং তখন শুরু হতো F থেকে, F তারপরে E তারপর D C B A। তো দেখলে কিন্তু মনে ওকে মাত্র 6টা লাইসেন্সের, এমন কিছু না। তো আমার কাছে মনে হলো যে ওকে, এটা তো তাহলে একটা ভালো মানে পাথওয়ে তো স্ট্রেট, মানে বেশি দৌড়াদৌড়ি নাই। সো আমি তখন F লাইসেন্সটা অ্যাপ্লাই করলাম। F লাইসেন্স ছিল জাস্ট একটা কোর্স, ছোটো একটা কোর্স, বাসায় বসে পড়ে পরীক্ষা দেওয়া। তো এরপরে E লাইসেন্সটা ওরা উঠাইয়া দিছে। এখন ওদের লাইসেন্স শুরুই D থেকে, বাট D করতে গেলে আপনার বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ইদার আপনি আগে F করছেন, দেন আপনি এটা করবেন। তো ওই এক্সপিরিয়েন্সগুলো আমি তখন আস্তে আস্তে গেইন করি। কি ধরনের এক্সপিরিয়েন্স এগুলো? ওগুলা কিছু কোর্স করতে হয়। মানে এখানে ফুটবলটা হচ্ছে বাট সকার বলে আর কি, সকারটা 2 ভাগে ভাগ করা, একটা গ্রাস রুট, একটা হচ্ছে ইউথ। মানে কোচিং লেভেলটা গ্রাস রুট হচ্ছে একদম মানে বাচ্চা পোলাপান, মানে আন্ডার 10 আন্ডার 9। সো ওই গ্রাস রুট থেকে শুরু হয়, এলিমেন্টারি স্কুলের বলে। হ্যাঁ, তো আপনাকে গ্রাস রুটের কিছু কোর্স করে আসতে হবে। যে আগে যেটা ছিল ই লাইসেন্সের, ওরা লাইসেন্সটা উঠাই দিছে, বাট কোর্সগুলো করতে হবে। আচ্ছা, আমি ওই কোর্সগুলো করি। এরপরে তোকে কি আবার ফিজিক্যালি গিয়ে কিছু বাচ্চা কাচ্চাকে ইনস্ট্রাক্ট করতে হয়? হ্যাঁ, সো যেটা হয়েছে যে ডি লাইসেন্সের জন্য ওদের একটা ইয়া লাগবে, মানে আপনার একটা টিম থাকতে হবে। আচ্ছা, কারণ ওদের কিছু ট্রেনিং আছে, কিছু টাস্ক আছে, ওই টাস্কগুলো টিম ছাড়া হবে না, আর ওরা ওই টিম দিবে না। এই কারণে তখন আমি একটা টিম, মানে আমি একটা ক্লাবে ঢুকতে চাইলাম। তো আমি যখন গ্রাসরুট যে কোর্সগুলো করলাম, ওই কোর্সেরই একজন ইনস্ট্রাক্টর, তাকে অ্যাপ্রোচ করি যে তোমার কোনো ক্লাব টাব আছে কিনা, আমি মানে ভলেন্টারি কাজ করবো। তখন ওনারা ও আমাকে অত দেখছে যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরও খুব মজা পাইছে হয়তো। ও আমাকে পরের দিনই ফোন দিয়ে বললে যে ওপেনিং আছে, পেইড পজিশন, তুমি কাজ করতে চাইলে এরকম। আমি বললাম যে আমি একদমই কম, উইকে 1 দিন বা 2 দিন, কারণ আমি এটা পারি না, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। আমি মানে সো আমাকে যত কম হয়। তো সে বললো ওকে, তুমি তাহলে একদম বাচ্চাদের একটা ক্লাব তোমাকে দেই। তো বেসিক্যালি এটা কি স্টেটের আন্ডারে নাকি? এটা হচ্ছে না, এটা একটা প্রাইভেট এটা হচ্ছে সকার সোর্স 360 একটা কোম্পানি আছে। আচ্ছা, ওরা হচ্ছে মেরিল্যান্ড বেসড। তো সকার সোর্স 360-তে বেসিক্যালি ইটস এ হাব অফ ট্রেনার্স। তো ওরা বিভিন্ন ফুটবল সকার ট্রেনারকে এমপ্লয় করে আর কি। তো ওদের দেখা গেল যে বিভিন্ন সময় অনেক প্রেশার থাকে, ধরেন সামারে বিশাল প্রেশার, ফলে আবার আলাদা একটা সেশন শুরু হয়। তো ওই সিজনগুলোর জন্য কোচ ওরা পিক করে। তো তখন ওদের কিছু একদম বাচ্চাদের কিছু টিম ছিল, ওই টিমগুলোর জন্য কোচ নাই। সো বেসিক্যালি আমাকে বললো তুমি যাবা কিনা। তো আমি শুরু করলাম। তো ওই এক্সপিরিয়েন্সটা এবং ওই সময় যে আমার ক্লাবগুলো ছিল, ওই ক্লাবটা আমার ডি লাইসেন্সে কাজে লাগছে। না হলে আমি একদম টিম না থাকলে আমি লাইসেন্স নিতে পারতাম না। আর এটা আরেক এক্সপিরিয়েন্স, মানে ক্লাব হ্যান্ডেল করা। আমার বাসায় আপনার মানে টিভিতে খেলা দেখা এক জিনিস, খেলাটা মাঠ পর্যায়ে পুরো ডিফারেন্ট। আর আপনি থার্ড পার্ট হচ্ছে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কমিউনিকেশন। আপনি বললেন আর ও শুনলো, এটা ইটস ভেরি কমপ্লিকেটেড। এটা মানে আর আই এম ডিলিং উইথ কিডস, বাচ্চাদের। আমি জানি না, মানে প্রোগ্রামটা তো মেবি চিল বলা যায়। বাচ্চাদের ব্যাপারটা হচ্ছে আপনি একটা কথা বললেন, নট নেসেসারিলি হি উইল সে যে আমি বুঝছি, এটা না।
আপনি বলছেন দ্যাটস ইট, আপনি এর বাইরে আর কিছু করতে পারবেন না, এটা লেট হিম পিক। ও যদি এটা পিক করে করলো, না করলে কিছু করেন না। আপনি যে হাতুড়ি দিয়ে পিটাই বলবেন এই এটা পিক করতেছে না কেন, দিস ইজ নট দ্য ওয়ে। এটা আমি এই কোচিংয়ে গিয়ে দেখলাম, আমাকে তো ম্যানুয়াল দিয়ে দিত প্রতিদিন, আমি যেতাম, আমি একটা ট্রেনিং করাবো। আর ট্রেনিং কি মানে উল্টা ধরেন বুলি করে বাচ্চাদের ভিতরে কিছু এমন পার্সোনালিটি থাকে, ওই পার্সোনালিটি গুলো হচ্ছে কি এরা খুবই লিডার, বাট এরা আপনার কথা শুনবে না। মানে সো এই সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রুপ হচ্ছে এই পার্সোনালিটিটা, কারণ এই পার্সোনালিটিটা বাকিদেরকে এফেক্ট করে। আপনি যদি ওকে বুঝাইতে ফেল করেন, আপনার শেষ, আপনি ওই দিন আর পারবেন না কিছু করতে। ও দেখা গেল একটা ব্যাড জোক করলো, সবাই হাসতেছে, একজন মারামারি করলো, মিডল স্কুলের পোলাপানরা ওয়ার্স। হ্যাঁ, সো আমি এই গ্রুপগুলোর সাথে ডিল করে আমি দেখি যে আমিও বাসায় গিয়ে চিন্তা করতাম যে আরে কি বললো আমাকে এরকম করলো, আমি আসলাম কিছুই হইলো না। বেসিক্যালি দে পে মানি, রাইট? টাকা দিয়ে এখানে আসতেছে শেখার জন্য। এইটাও একটা ইয়া কাজ করে মাথার মধ্যে যে আরে আসলাম, একটা ট্রেনিং করাইতে পারলাম না। সো এটা তো বাচ্চা, দিন শেষে তো দোষ আমার, বিকজ দে আর কিডস, তাই না? সো এটা আরেক চ্যালেঞ্জ। তো তখন আস্তে আস্তে আমারও কিছু শিক্ষা হয়েছে এই ক্ষেত্রে। সো ইটস গুড ওভারঅল, আমি হ্যাপি। আমি চাই যে ডিফারেন্ট জিনিস করতে, নট জাস্ট মানে আমার শখ, বাট মাঝে মাঝে ভালো লাগে। মানে হয় কি যে মনটা খারাপ হয়ে যায়, বুঝছেন, একটা জিনিস আপনি করতেছেন। সো আমার কাছে আমি ওই রকম পার্সোনালিটি যে আমার হচ্ছে একটু চ্যালেঞ্জ বা ধরেন একটু মানে ডাইভার্সিটি ভালো লাগে। এক কাজ ধরেন আমি একটা ব্যাংকে জব করতেছি, নট ফর মি। এটা যত টাকাই দেখ না কেন, এটা ব্যাংকের প্রতি আমার কোনো ইয়া নাই। আমি মনে করেন একই কাজ প্রতিদিন করবো, এটা ডিফারেন্ট প্রজেক্ট। ধরেন একটা প্রজেক্ট পাইলাম যে এইটা সেলেনিটি, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া। সো এই ফ্লেভারটুকু না হলে আমি পারি না। সো আমার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আমি নিজেকে পুশ করছি যে লেটস সি, আমি তো ইমিগ্রেন্ট, আমি যত যাই বলি ইংরেজি ফ্লুয়েন্সি এক জিনিস, নেটিভ তো হইতে পারবো না। সো আমি তারপরে মনে হয়েছে যে ওকে লেটস ডু ইট। আমি মানে আমার কোচিংয়ে যাওয়ার আগে মনে হইতো যাবো না, আজকে ভালো লাগতেছে না, বাট তারপরে মনে হচ্ছে যে যাওয়ার পরে বুঝছেন খুবই ভালো লাগে। এটা এমন একটা এক্সপিরিয়েন্স, মাঠে যাবেন, সবাই খেলতেছে, আমিও ওদের সাথে খুবই ভালো লাগে। মাঝে মাঝে যে খারাপ দিনও যায়, বাট ওভারঅল ইটস এ বিগ লার্নিং। আর আমার সকার কোচিংয়ের কিছু প্ল্যান, যেটা কথা হচ্ছিল ওই নিয়ে, আমার কিছু প্ল্যান আছে, আমি খুবই প্যাশনেট। সো মেবি একসময় MLS না হলেও MLS অনেক দূর। মানে আমি এটা আরেকটা জিনিস শিখা, আগে মনে হইতো যে কোচের মানে একটা ক্লাবের ফ্রেমওয়ার্ক অনেক কমপ্লিকেটেড। ধরেন একটা প্লেয়ার আপনার কথা শুনতেছে না, ওই প্লেয়ারটার সাথে ওই প্লেয়ারটাকে একটা কিছু বলতে হবে, এটা বলার জন্য আরেকটা লোক আছে, এমন ভাবে স্ট্র্যাটিফাইড। এটা মানে আমরা তো কিছু খালি কোচকে বকি যে আর্জেন্টিনা ভালো করতেছে না, কোচ কি করতেছে, ডিফেন্স কোচ, ব্যাপারটা এমন অফেন্স কোচ, ওইটার আবার 3-4টা আছে, ইভেন ট্রেনিং কারা করাবে, বুঝছেন, কিভাবে সাইকোলজিস্ট থাকে। সো এটা মানে এত কমপ্লিকেটেড। সো আমার মনে হয় যে এটার একটা যে কোনো এলিমেন্ট হতে পারাটাই সাকসেস। ডিএমভির লিগগুলি কি? ডিএমভির কয়টা লিগ আছে? আমি তো ডিসি ইউনাইটেড, আমাদের ওয়াশিংটন ডিসি, আর তো ভার্জিনিয়া, মেরিল্যান্ডের কোনো টিম নেই? মেরিল্যান্ডের সম্ভবত নাই, ভার্জিনিয়া থাকলে ওয়েস্ট সাইডে থাকতে পারে, এদিকে মোস্ট লাইকলি ডিসি ইউনাইটেড হচ্ছে। ডিসি ইউনাইটেড ওই যে সাদা জার্সি আর কি, সাদা আর কালো দুইটা। হ্যাঁ, ডিসি ইউনাইটেডের একটা কোচ টোচ হয়ে গেলে, ডিসি ইউনাইটেডের কোচ ছিল তো আপনার ওয়েন রুনি, বিখ্যাত ফুটবলার, আমার কোনো আইডিয়া নেই, আমি বিখ্যাত ফুটবলার, বাট সে এজ এ কোচ অত ভালো না। তো এনিওয়ে, the closest thing to soccer that I know, সেদিন একটা মিম দেখতেছিলাম, একটা গোল্ডেন রিট্রিভার খেলার ভিতরে দৌড়ায় গেছে, দৌড়ায় যে বল গোল করতে নিচ্ছিল, ও বলটা নিয়েও দৌড়তেছে। That is the closest thing to soccer that I watch. So what's your next plan? এটা তো তুই বললি, বাট এখন কি তোর আবার সি লাইসেন্সটা নেওয়ার জন্য তোকে যেতে হবে? আমাকে 6 মাস পরে নিতে হবে, ওয়েট করতে হবে। আর সি লাইসেন্স ডি তে যেমন ছিল যে জাস্ট একটা টিম থাকলেই হয়, সিটা হচ্ছে একদম অ্যাক্টিভ, আর একটু অ্যাক্টিভিটি থাকতে হবে, মানে একটা ক্লাবের সাথে আমার এনগেজমেন্ট থাকতে হবে। সো পার্মানেন্ট মোস্ট লাইকলি। সো আমি আসলে সি এখন চাইও না, কারণ এটা তো খালি লাইসেন্স না যে আমি নিলাম আর হয়ে গেল, এটা আসলেও আমার জন্য কিটা। আমি চাই যে আর একটু মানে এই প্রফেশনটাতে ওই মানে হালকা স্কেলে আর একটু পারসিউ করি, তারপর যদি মনে হয় যে না এটা আমার জন্য বা আমি লাইক করতেছি, এনজয় করতেছি, দেন আই উইল থিঙ্ক অফ ইট। লাইসেন্সিং ইজি, লাইসেন্সিং এই দেশের কোনো পাস ফেল তো নাই, আপনি কিছু একটা করবেন আপনাকে পাস করাবে, সো লাইসেন্স পাবেনই, না পাইলেও বারবার দিতে পারবা তুমি, না লাইসেন্স পাবেন ভাই, আপনি জাস্ট ক্লাস করবেন, কিছু টাস্ক দিবে, ওগুলো জমা দিবেন, দ্যাটস ইট,
ফেল এখানে ফেইলের মানে আপনি যাবেন না তাহলে ফেল, সো লাইসেন্স তো পাবেনই। বাট এটা কি আমার জন্য কিনা এটা একটা সিরিয়াস, কারণ আমি এই ডি লাইসেন্স নিতে গিয়ে অনেক কোচের সাথে আমার দেখা হয়েছে। আমি যেইখানে সকার সোর্স যাদের কথা বললাম, যাদের সাথে আমি কাজ করি, ওখানে অনেক কোচ আছে ম্যাক্সিমামই ডি। এরা আমাকে বলে যে নট ওয়ার্থ ইট, আমার লাগবে না। আমি মানে বেশিরভাগ কোচই হচ্ছে দেখা গেল যে তার বাচ্চা আছে খেলে, বাচ্চার জন্য সে একটা কোচ হইলো। সো এটাই মানে আমি আসলে কি এটা আমার লাগবে কিনা, বাট আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমি একটা ক্লাব লেভেল এক্সপিরিয়েন্স নিতে চাই, সেটা একদম মানে চুনোপুটি প্রফেশন হোক, সমস্যা নেই, যে কোনো লেভেলের এনগেজমেন্ট হবে, ফ্রি হলেও আমি করব। ধরেন আমি তো এখন একদম বাচ্চাদের সাথে কাজ করছি, বাচ্চা ডিফারেন্ট, বাট একটু ধরেন আন্ডার 18 আন্ডার 17 এই লেভেলের যদি একটু মোর প্রফেশনাল ক্লাব থাকে যেখানে ধরেন আমি একটু শিখতে পারবো, তাহলে আমি সেটা হলে আমার ইমিডিয়েট গোল। তোর কি এই স্ট্র্যাটেজি করার পেছনে মানে তুই কি ডেটা ড্রিভেন খুব, নাকি তুই আসলে স্ট্র্যাটেজিটা কিভাবে করিস, খুব স্ট্যাটিস্টিক্স বেসড নাকি? না, প্রচুর গেম খেলা, প্রচুর খেলা দেখার এক্সপেরিয়েন্স। আমার সবচেয়ে মানে আগ্রহ হচ্ছে এই সাইকোলজিক্যালি, মানে যে কোনো কিছুর পেছনে সাইকোলজি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে আপনি ফুটবল খেলা, আপনি তো যুদ্ধ চিন্তা করেন, যুদ্ধতে তো ধরেন আপনি মানে সাইকোলজি বিশাল একটা ব্যাপার। মানে আপনার যদি মেন্টাল সেট আপ রাইট না হয়, একটা 1000 জনের টিম খুব ইজিলি একটা 200 জনের টিমের কাছে মাইর খাইতে পারে, জাস্ট বিকজ অফ কনফিডেন্স। আগের আমলে ধরেন আপনাদের তো রিলিজিয়নে যাওয়া নিষেধ, বাট এনিওয়ে আপনি কিছু ফ্যাক্টস তো আছে, ওই ফ্যাক্টগুলা যদি আপনি নেন, আপনি কিন্তু দেখবেন যে ওকে, তার মানে ওই যে 300 জন যদি একটা যুদ্ধ জিতে, দ্যাট মিনস ইমোশনালি দে ওয়ার ডিফারেন্ট লেভেল। আমি ওইটা আমি খুব লাইক করি। আমার মানে আমি যখন এজ এ কোচ একটা টিম পাই, আমার টার্গেট থাকে এভারেজ প্লেয়ারগুলা। আমি চাই এভারেজ প্লেয়ারগুলো যাতে ভালো করুক। এটা করলে টিম চেঞ্জ হয়ে যায়, বুঝছেন তো। এবং এইটার সবচেয়ে বড় অবস্টাকল হচ্ছে মেন্টাল ব্যারিয়ার। কি থাকে সে ব্যারিয়ারটা? কনফিডেন্সের অভাব। সে ভয় পায়, সে একটা প্রবলেম ধরতে পারে না। এটা আমার যেটা হয়েছে, এবং সেটা লুকাইতে থাকে, বিকজ এটা বলাটা যে আমি যে ধরতে পারতেছি না, ওর ফ্রেন্ডটাই কিন্তু ওর থেকে ভালো খেলতেছে, ডাম তুই বুঝোস না, ওই বুলিটা অ্যাভয়েড করার জন্য। এরপর আমার যেটা হয়েছে, আমি প্লেয়ারদের অ্যানালাইসিস করতে করতে আমি প্লেয়ারদের ইয়েটা ধরতে পারি যে মানে একটা ধরনের মাঠে একটা ছেলে খেলতেছে, আমি নিজে যেমনই খেলি, আমি ওকে দেখলে বুঝবো যাচ্ছে ওর হচ্ছে এইটা স্ট্রেংথ, ও এই পায়ে ভালো, এই পায়ে খারাপ, বারে এটা করে। আমি চাই যে এই ইনফরমেশনগুলা প্লেয়ারগুলোকে দিতে। ধরেন যেই প্লেয়ারটা খেলতেছে ওকে আমি বলি যে তুমি বারে এই ভুলটা করতেছো, তুমি এটা করো, ও কিন্তু এটা করতেছে। এইভাবে যখন কানেক্ট করতে পারবেন, দেখবেন খেলা চেঞ্জ হয়ে গেছে কমপ্লিটলি। আমার হচ্ছে ওইটা, আমি স্ট্যাটিস্টিক্স মানে আমি বলতেছি যে প্রফেশনাল টিমের সাথে একজন ডেটা পারসন থাকে না, যারা ডেটা অ্যানালিসিস করে। হ্যাঁ, এটা আজকালকার যুগে খুবই ইম্পর্টেন্ট। ওইদিকে আমার খুব একটা ইচ্ছা নাই। আচ্ছা, ওইদিকে খুব একটা ইচ্ছা নাই। তুমি মাঠেই থাকতে চাও। মোর অ্যাবাউট স্পোর্টস। তারাও মাঠে থাকে, অ্যানালিস্ট। হ্যাঁ, এটা খুব ভালো জব। বাট মেইনলি আমার হচ্ছে স্পোর্টস সাইকোলজিতে একটু ইন্টারেস্ট আছে। এটা হচ্ছে মানে আমি খুব আগ্রহ পাই যে কিভাবে একটা উইক টিম কিভাবে একটা ভালো করতেছে, মেন্টাল সাইডটা কি, এটা আমি খুবই এনজয় করি। সো কিছু টিপস দেন আমাদেরকে, মানে কিভাবে মোটিভেটেড। আমি এখন খুবই একটা বাংলাদেশি তোমার সোশ্যাল মিডিয়া জার্নালিস্টদের মতন কোয়েশ্চেন, বাংলাদেশকে নিয়ে কখনো ভাবেন? কখনো মনে হয় যে বাংলাদেশে যে সকার টিম কোচ করবা, এরকম কিছু চিন্তা করো? বাংলাদেশে তো না ভেবে উপায় নেই। বাংলাদেশের সবই ভালো, অনেক প্যাশন প্লেয়ারদের, তারা খেলতে খুব লাইক করে। বাংলাদেশে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেমগুলো একটু বেশি, এই কারণে আপনি মানে সাকসেসটা আসে না। হ্যাঁ, আর কিছু তো থাকেই, মানে জেনেটিক্যাল কিছু ব্যাপার থাকেই, সবাইকে তো সব হয় না। আপনি চিন্তা করেন, আপনি একটু আগে বললেন 1902 সালে একজন আসছে, বেসিক্যালি হি ওয়াজ ফ্রম ইন্ডিয়া, রাইট? ওই ইন্ডিয়াটাকে আপনি ভাঙতে থাকেন, ভাঙলেই তো ঢুকে হচ্ছে বাংলাদেশ। সো আমরা কিন্তু জিওগ্রাফিক্যালি খুবই রেস্ট্রিক্টেড একটা, আমি মনে করি, গ্রুপ। বেসিক্যালি ইন্ডিয়ার একটা সিটি, আপনি যদি বলেন যে ইন্ডিয়ার একটা সিটি থেকে একটা টিম ক্রিকেট টিম বানাবো, আমি ওয়ার্ল্ড কাপ খেলাবো, হ্যাঁ খুব ভালো টিম হবে, কারণ ইন্ডিয়ার ওই লেভেলে আছে। বাট এটা কিন্তু সব দেশকে নিয়ে বলা যায় না, তাই না? আপনি এইখানে বাংলাদেশে একটা কনস্ট্রেইন, ভালো একটা অ্যানালাইজেশন দিয়েছেন, আমার কাছে মনে হয় এটা কনস্ট্রেইন আছে। হ্যাঁ, ওই জায়গাটা থেকে ইনফ্যাক্ট ওই যে আপনি বলতেছিলেন যে ইন্ডিয়ান চাইনিজ প্রচুর, আমরা যদি প্রপোর্শনটা চিন্তা করি না, ওই প্রপোর্শনটা টানাটাও ভুল, যে বাংলাদেশি কত পার্সেন্ট, ইন্ডিয়ান চাইনিজ কত পার্সেন্ট। আমাদের ওই যেটা বললো যে ছোট্ট একটা জায়গা থেকে আসতেছি আমরা আসলে, এক্স্যাক্টলি, এবং ওদের 10 ভাগের 1 ভাগ বা 12 ভাগের 1 ভাগ আমাদের পপুলেশন। এক্স্যাক্টলি, আপনার মানুষ অনেক, কিন্তু কালচার তো একটাই,
আপনি শিখবেন কি? Diversity নেই, হ্যাঁ। কিন্তু সবাই ভাত খায়। সো আপনি যে একটা অ্যাথলিট ডেভেলপ করবেন, কিভাবে হবে সেটা? এটা ইটস নট ইজি। আর আমি বাংলাদেশে আপনি তো ফ্রিকোয়েন্টলি যান কিনা জানি না, বাংলাদেশে আপনি যদি যান আমেরিকা 5 বছর কেন 2 বছর থাকার পরে যদি যান, আপনার খুব কষ্ট হবে আপনি মানে নিজেকে সেট করতে। জায়গায় জায়গায় আপনার মনে হবে না আই নো ইট, আই হ্যাভ দ্যাট ফিলিং। আমি অনেকদিন থেকে বাংলাদেশে অনেকদিন ছিলাম, আর প্রায় মনে হয় এখন 9 বছরের মতন হয়ে যেতেছে আমি যাইনি বাংলাদেশে এখনো। সো হ্যাঁ ওইটাই। সো সবকিছু মানে আমার খুবই মানে কি জানি বলে এটাকে, there is a saying for it, bitter sweet experience আছে আর কি বাংলাদেশে। আমি বাংলাদেশের I said it millions of times, আমার কিছু ফ্রেন্ডস আছে এখনো আছে বাংলাদেশে, তাও মোস্ট মানুষজন এখানে, অ্যান্ড দ্য ফুড, এই দুটো জিনিস খুব মিস করি। যদি আমি সবাইকে একটা জিনিস বলি যে যদি কোনো শহরে থাকতে হয় তাহলে ঢাকা শহরে থাকবে, এছাড়া অন্য কোনো শহরে থাকতে পারবো না। নিউ ইয়র্ক, ডিসিটিসি, হাবিজাবি এইসব জায়গায় থাকতে, যদি শহরেই থাকতে হয়, if I have to live between bullshit, I'll live between my bullshit আর কি। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এটা আছে আর কি। তো গুড টু নো যে তুমি এখন ওটা চিন্তা করো আর কি ব্যাপারটা ভাবে। না অবশ্যই বাংলাদেশ তো বাংলাদেশই আপনার। আর আরেকটা ব্যাপার কি, মানে বাংলাদেশ নিয়ে কাজ করতে চাইছিল, বাংলাদেশ আগ্রহ দেখায়। আরেকটা ব্যাপার কি, মানে আপনি মানে আমরা তো এই দেশে কিন্তু আমরা মাইনরিটি, তো এই জিনিসটা একটু হলেও কাজ করে। আপনার অনেকদিন ধরে আছেন, আপনার হয়তো করবে না। আমরা কিন্তু আমি তো বেসিক্যালি আমি ফার্স্ট জেনারেশন, রাইট? আমি প্রথম আসছি, আমিও তাই। তো এইটা যতই যাই হোক, এটা মানে নিজের মানুষ ডিফারেন্ট। এটা আপনি মানে যে বললেন না ঢাকা শহরে থাকবেন, আমি যে কোভিডের সময়টা আমি আমাদের ইউনিভার্সিটি বন্ধ, তখন আমি সব বাদ, আমি 1 উইক 2 উইক ছিলাম কানেক্টিকাটে, এরপর আমি নিউ ইয়র্ক চলে গেছি। নিউ ইয়র্ক চলে গিয়ে নিউ ইয়র্কে দেখা গেল যে বাসা যে এক্সট্রিম কোভিডের সময় কিন্তু আমি নিউ ইয়র্কে, নিউ ইয়র্ক কিন্তু ভালো একটা এপিসেন্টার ছিল। তখন দরজা খুলি না, বাসায় বসে থাকি, ওই যে ইনস্টাকার্টে খাবার আনি। বাট যখনই আমি বাইর হই, আমি তখন আমার খুব ভালো লাগতো, বিকজ সব দেশি, বুঝছেন? খাইতে গেলাম বা সব দেশি। সো এই জিনিসটা না একটা অন্যরকম একটা কমফোর্ট, এটা আমি তখন খুব ফিল করি। তুমি চায়ের দোকানের মামাকে নাই চিনতে পারো, বাট ইউ ক্যান হ্যাভ আ কনভারসেশন উইথ হিম এবং ইউ উইল কানেক্ট। হ্যাঁ, মানে এই যে এতদিন ধরে আমি কথা বলতে পারতেছি না, সাডেনলি আই নিড সামওয়ান টু টক টু। ওইখানে আপনার এই হোমটা হলো একটা ডিফারেন্ট জিনিস। এটা এইখানে যত যাই হোক, আমি কালচার ঠিক আছে, আমেরিকানরা বাস্কেটবল খেলে, আমি না হয় বাস্কেটবল দেখলাম, যত যাই হোক, বুঝছেন? আপনি এটা আপনি তো গ্রো করেন না এইভাবে। আপনি 25 বছর গ্রো করছেন একভাবে, ইটস নট পসিবল। আমার জন্য না, অনেকে পারে, বাট আমার জন্য না। সো এই কারণে ওই যে বললেন একটু সফট কর্নার আমার থাকে অলওয়েজ, যে ঢাকার জন্য। আপনি যেটা বললেন আমি আপনার সাথে কমপ্লিটলি এগ্রিড, যে আমি যদি এমন কোনো কাজ করতে পারতাম যে কাজে আমি পেইড, আমার আসতে হবে না, তাহলে আমি বাংলাদেশে যাই আমি থাকবো, মানে 6 মাস থাকবো। হ্যাঁ, ওইটা হলো আমার ড্রিম লাইফ, বুঝছেন? যদি খুব বড় কোনো ইনভেস্টর হয়ে যায় জীবনে, যে অনেক টাকা আসতেছে পকেটে, আমার ওয়াইফও বলে, আমি তো আমার ওয়াইফকে বলি, আমার ওয়াইফ ডাক্তার, আমি বলি যে ইট উইল বি বিগ স্টোরি, তুমি যদি এই দেশে একটা রেসিডেন্সি বা এমডি ডিগ্রি নিয়ে আমাদের চলে যাও, তুমি ভাইরাল হতে পারবা যে ইউএস সিটিজেন, ডাক্তারি পড়ে বাংলাদেশ চলে গেছে, চেম্বার খুলে টিকটক আমেরিকান ডাক্তার বাংলাদেশে লাইন লেগে যাবে, আমেরিকান ডাক্তার দেখাতে যেতেছি আমরা। না, এগুলি দ্যাটস হোয়াট সেলস ব্রো, দ্যাটস হোয়াট সেলস। বাট মানে হ্যাঁ, ট্রু, মানে এখন আমাদের when you have kids in the mix, আবার তখন একটু চিন্তা ভাবনা, কিডস, ওল্ডার প্যারেন্টস, তখন আবার একটু কবি নীরব হয়ে যায় ওই জায়গায়। হ্যাঁ, লাইফের একটা ফেজের এক্সপিরিয়েন্স আসলে ওই ফেজটাতে না গেলে বোঝা যায় না। মানে এখন অনেক কিছু বুঝতে পারি যে আমাদের প্যারেন্টসরা সার্টেন বিহেভ করতো, যে বিহেভগুলো তখন খুবই স্ট্রাইকিং লাগতো, বাট এখন আবার বুঝি যে আরে আমিও তো সিমিলার বিহেভটাই করতেছি আমার বাচ্চার সাথে। হ্যাঁ, অনেক জায়গাতে মনে হয় যে আসলে এই কারণে বিহেভটা করতে হয়। হ্যাঁ, দ্য স্ট্রাগল ইজ রিয়েল। কবি, আই রিসেন্টলি লস্ট মাই ড্যাড, সো এটাও একটা এক্সপিরিয়েন্স ছিল। সো এই জিনিসপত্রগুলি আর কি, ইট বিকামস লাইক তখন লেয়ার্স অন আর কি। তখন যখন তুমি বাংলাদেশের দিকে তাকাও, তখন মানে চিন্তা করো আর কি যে হোয়াট ইফ আমি এখন এই সিচুয়েশনে বাংলাদেশে থাকতাম, দেন বিইং হিয়ার তখন একটা ব্লেসিং মনে হয় আর কি। মানে স্পেশালি উইথ ইউর সিকিউরিটি অ্যান্ড ইউর মেডিকেলস অ্যান্ড থিংস লাইক দ্যাট, এটা তো খুবই
মানে একটা হয়ে যায়। হ্যাঁ, মানে ইফ ইউ লিভিং ইন মেজর সিটিজ, গেটোজ অ্যান্ড স্টাফ লাইক দ্যাট, তখন একটা ডিফারেন্ট জিনিস। বাট মেজরিটি অফ দ্য আমেরিকায় বা অন্যান্য দেশে তো অ্যাটলিস্ট ওই জিনিসটা ভালো। রাইট। আর মানে আই রিমেম্বার ডেজ ওয়ার বাংলাদেশে হসপিটাল থেকে লাশ বের করতে হলেও টাকা দেওয়া লাগতো, ও ইয়া, তাই না? মানুষ মারা গেছে, বিল টিল দিয়ে দিচ্ছ, কিন্তু লাশ বের করার জন্য দারোয়ান টাকা জিতেছে। এই জিনিসটা আমেরিকার খুবই অ্যামেজিং লাগছিল আসলে, যে আমাদের মেডিকেল বিলটা মানে কোপে ছাড়া আর তো কোনো কিছু আমাদের আপফ্রন্ট পে করতে হয় না। রাইট। না না না, মানে পরে তোমার ফাড়ায় ফেলাইব, সেটা ঠিক না আছে ভাই, কিন্তু চিকিৎসা তো পায়। চিকিৎসা তো হ্যাঁ, পায় না। এটা তাৎক্ষণিক তো বাইচা চিকিৎসা গেলাম। পাবে। হ্যাঁ, হ্যাঁ, তাৎক্ষণিক চিকিৎসা পাবে। এই জিনিসটা ভালো। মানে তুমি তোমাকে ইয়ার থেকে ফেরত পাঠিয়ে দিবে না কখনো কেউ। রাইট রাইট। না আমেরিকার এটা, আমি কয়েকদিন আগে ইউরোপে গিয়েছিলাম একটা কাজে, তো ওইখানে হয়েছে কি, আমার গাড়ি একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ওখানে গাড়ি রেন্ট করে গাড়ি চালাচ্ছি, অস্ট্রিয়া, ভিয়েনা। তো অস্ট্রিয়াতে আমি গাড়ির চাকা ফুটে গেছে। আচ্ছা। তো এখন আমি চাকা, আমার ইন্স্যুরেন্স হচ্ছে এখান থেকে রেন্ট করার সময় এটা হচ্ছে রিইম্বার্সমেন্ট, এটা না আপনার মানে ডাইরেক্ট ইন্স্যুরেন্স না, তুমি খরচ করবো পরে। রাইট রাইট। মানে এখন হয়েছে কি, এখন অস্ট্রিয়ানরা বলে জার্মান ভাষা তো পারি না, তো তারপরে ভাষার জন্য সমস্যা। আমার হোটেলে যে ছিলাম, হোটেলে ওদেরকে বললাম তুমি ফোন দিয়ে দাও, ও ফোন দিয়ে ম্যানেজ করলো। এখন সমস্যাটা হয়েছে কি, অস্ট্রিয়াতে আপনার এই যে আমি বললাম যে আমার গাড়ির চাকা শেষ, এটা তোমাকে টো করতে হবে, তো 2 ঘন্টা পরে একজন আসছে, এসে দেখলো গাড়িটা, দেখে বললো কি আমি এখন টো ট্রাক ডাকবো। তো আমি বললাম যে আমি তো বললাম এটা যে আমার টোই লাগবে, এটা তো মানে রিপেয়ার সম্ভব না। ও বলে যে না, আমাদের সিস্টেম এটা একদম সেন্ট্রালি এটাই, যে আমরা একজন আসবে, আগে দেখবে যে এটা কি রেডিমেড ফিক্স আছে কিনা, দেন আমি আই উইল গো ফর টোয়িং। আর টো, এখন আমি টো এর রিকোয়েস্ট দিব, তুমি তো ইন্স্যুরেন্স আমাদের থেকে নাও নাই, সো তোমাকে আরো 6 ঘন্টা পরে আসবো। সো এই 2 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা, এবং ইন বিটুইন আপনি কিছু করতে পারবেন না। মানে এটা হচ্ছে অস্ট্রিয়ার রুল, যে গাড়ি ছেড়ে চলে যাওয়া যাবে না। না না, মানে একটা কোম্পানি আপনাকে আসবে, মানে যে ইমিডিয়েট যে অ্যাসিস্ট্যান্সটা রোড সাইড, এটা একটা কোম্পানি দেয়, মনোপলি ওদের মনোপলি। তো এইটা একটা স্ট্রাইকিং ব্যাপার। তো ওর সাথে আমার কিছু কনভারসেশন হয়েছিল। তো এই দিক থেকে আমেরিকা আরামে আসি। আমেরিকা হচ্ছে একটু পয়সার উপর দিয়ে যাবে, বাট আপনি সার্ভিসটা পাবেন, সার্ভিস নিয়ে কোনো মানে ইয়া নাই। আর কি তোমার কোনো ইন্স্যুরেন্স কোম্পানি না আসলে দেখবে রাস্তা একজন দাঁড়া গেছে, আমি গো মেক্সিকান, এক্স্যাক্টলি, রাইট রাইট, they will tow you to the closest, you know. না, ফাহাদের ওই যে সাইকোলজি নিয়ে আমি একটু কথা বলতে চাই, আমি একটু ডিপে যেতে চাই, এবং আমার ধারণা ওর সাথে আমাদের এটা নিয়ে কথা হচ্ছিল যে আই থিঙ্ক তোর সাইকোলজি, মেন্টাল হেলথ এগুলোতে বেশ ভালো কিউরিওসিটি আছে। সো এটা নিয়েও কি আবার তোর কোনো একটা আইডেন্টিটি আছে নাকি? তুই কি মানে মিসিরিলি টাইপের কোনো একটা জানি না। আমার ওয়াইফ বলতো যে মাঝে মাঝে যে আমি এরকম কি বলে এটাকে, ইটস ফানি, মানে জাস্ট ফান পারপাসে, যে মাঝে মাঝে যে পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়, যে একদিন আমার ঘুম থেকে উঠে মনে হবে আমি আজকে মানে মুভি ক্রিটিক, এবং মানে ইটস নট জাস্ট আমি খালি মুভি দেখবো, মানে ওই সারাদিন আমি মুভি চিন্তা করতে থাকি, আর এটা কেন হইলো, এটা কেন হইলো, এই মুভিটা এরকম করলে ভালো হইতো। হ্যাঁ, এরকম আমার বিভিন্ন লেয়ার আসে, বাট এটা ওই লেভেলের না যে একদম আমি স্প্লিট হয়ে যায় না, স্প্লিট হয়ে যাবো। হ্যাঁ, বাট মেন্টালি হচ্ছে আমি জব যখন ঢুকি, আমার একটা ইয়ে কি, এটা তোর সাথে মিলবে, বিকজ উই ওয়ার বোথ গ্রেড স্টুডেন্টস। আমরা যখন ইউএসএতে আসি, বুঝছেন, আমাদের কিন্তু কিছু কাজ একটাই, যে একাডেমিক রিসার্চ, প্রফেসরের সাথে সাথে থাকো। প্রফেসর যদি বলে আমার ল্যাবে থাকতে হবে 7 দিনে 6 দিন থাকতে হবে। প্রফেসর যদি বলে তুমি ইজি, তুমি তোমার মতো পার্টি করো, আমি খালি মিটিং করবো, তাহলে ওইভাবে। সো এবং প্রফেসর একটা আপনাকে অ্যাডভাইজার, যে তাকে আপনি চেস করবেন বেসিক্যালি, হি উইল গিভ ইউ গাইডেন্সেস, যে ওকে তুমি আমার এইটা লাগবে, আমার এই প্রজেক্টে এই। সো আমি 7 বছর অলওয়েজ সামবডি পুশড মি, যে ফাহাদ তুমি এটা আমাকে এটা দিবা। এই 7 বছরের পরে যখন ঠুস করে আমি জবে গেলাম, এখন কিন্তু ডিফারেন্ট একটা লাইফ, যে এখন তো কেউ পুশ করে না, এখন নিজেকে নিজে পুশ করতে হবে। সো তখন আমার মধ্যে একটা দেখা গেল কি, মেন্টালি মানে ভালো না লাগা যেটা আর কি, এই জিনিসগুলো তখন কাজ করা শুরু করলো আর কি। তো এই জিনিসটা নিয়ে কি, মানে অনেক সময় যেমন ডিপ্রেশন নিয়ে
অনেকে অনেক কিছু বলে, যেমন এই যে ইন্ডিয়ান একটা নায়ক আছে নওয়াজুদ্দিন সিদ্দিকী, সে একটা স্টেটমেন্ট সে স্টেটমেন্ট দিয়েছিল কি যে ডিপ্রেশন হচ্ছে বড়লোকদের রোগ, গ্রামে কোনো ডিপ্রেশন নাই। সো আমি ডিপ্রেশন কি আমি করতাম এগ্রি। আচ্ছা, ডিপ্রেশন যে কি জিনিস আমি তো ডায়াগনোসড না, আমি ডায়াগনোসিস করি নাই যে আমার ডিপ্রেশন ছিল কিনা, বাট আই হ্যাভ গন থ্রু ফেজেস অফ ফিউ ডেজ অর উইকস যখন আমার ভালো লাগে নাই। এইটা যে কি জিনিস, এটা যার যে ফেস করবে না সে বয়ান দিলে হবে না। এটা বললাম তো, ইটস লাইক আপনার জ্বর, আপনি তো আরেকজনকে দেখছেন জ্বর, আপনার জ্বর জীবনে কখনো হয়েছে, আপনি জানেন জ্বর কি জিনিস, কিন্তু আপনি যে জিনিসটা জানেন না এটা আপনি কিভাবে বলবেন, এটা তো দেখাও যায় না। হ্যাঁ রাইট, এটাকে আসলে মানুষকে বিশ্বাস করানোটাও কঠিন, মানুষ বুঝতে চায় না, মনে করে কি এটা তার সে জাস্ট লেথার্জিক হয়ে গেছে, বাট ইটস সামথিং এলস। এবং হ্যাঁ মানে আমার একটা সময় ছিল, মানে আমি জানি না, মানে রিসেন্ট টাইমসও মনে হয় কখন ফেস করছি আমি, আমার একটা সময় কিছু করতে ইচ্ছা করতো না, বুঝছো, মানে এই যে মাথার ভিতরে যে অত সব প্রোক্রাস্টিনেশন চলতেছে, বাট অ্যাট দ্য সেম টাইম যে কিছু করতে ইচ্ছা করতেছে না, দ্য ডিপ্রেশন, দ্য থিংস, দ্য থটস, দ্য ডিমন্স দ্যাট ইউ আর ফাইটিং ইনসাইড অফ ইউ, এটা মানুষকে বোঝানো খুবই ডিফিকাল্ট। মানুষ তো ইটস ভেরি কুইক অন অ্যাডভাইস, বুঝছো না, ওরা খালি বলতে এই এটা এভাবে কর, এটা ভাবে কর, এটা এভাবে হয়ে যাবে, ওটা ওভাবে হয়ে যাবে, হ্যাঁ তাড়াতাড়ি ঘুমাতে যাও, ঠিক হয়ে যাবে, মানে ইটস নট লাইক দ্যাট, মানে ওই জিনিসটা আমার কন্ট্রোলে না আসলে। হ্যাঁ, এবং এটা কিন্তু আমরা আই হ্যাভ স্পেন্ট ডেজ, মানে আমি মনে হতো যে আমি ঘুমায় থাকলে মনে হয় লেস ডিপ্রেসড হব, এরকম হয়েছে। আমি ঘুমাই, হ্যাঁ আমার এরকম সময় গেছে 18 ঘন্টা 19 ঘন্টা ঘুমাইছি ফর 8 hours, বাট মাই মাইন্ড ওয়াজ কমপ্লিটলি অ্যাওয়েক। আমি পুরো 8 ঘন্টা টের পাইছি, মানে আই ওয়াজ জাস্ট কমপ্লিটলি অ্যাওয়েক বাট মাই বডি ইজ স্লিপিং। মানে এটা উই মিস্টেক যে এটা হচ্ছে মন খারাপ, মন খারাপ আর এটা কিন্তু সেম না। মানে ডিপ্রেশন আই থিঙ্ক অবসাদ, রাইট, বাংলায় অবসাদ। সো মন খারাপ আর এটা এক জিনিস না। হ্যাঁ, এটা বললাম তো, এটা মানে আমার 2বার এমন হয়েছে। একবার যখন আমি গ্রিন কার্ড পাই, আমি তখন স্টুডেন্ট, তো 2টার মধ্যে একটা প্যাটার্ন আছে, আমি বলতেছি। গ্রিন কার্ড মনে হয়েছে কি সারা জীবন আরে গ্রিন কার্ড পাইতে হবে, গ্রিন কার্ড পাইতে হবে। তো যখন পাই গেলাম আর কোনো সেলিব্রেশন আসে না, মনে হলো পুরো ব্ল্যাঙ্ক, চাই করবোটা কি এখন। রাইট, তো মানে বাড়ি কিনবো, গাড়ি কিনবো, কি করবো, টাকাও তো নাই, মানে এই যে একটা ব্ল্যাঙ্ক থেকে বেরোতে পারতেছি না। এটা একবার হলো। আর সেকেন্ড টাইম হলো জব, যে খুব ইচ্ছা ছিল একটা ভালো জব করব, জব তো পাইলাম, ব্ল্যাঙ্ক। এই ব্ল্যাঙ্ক কি জিনিস, মনে হয় যে একটু মুভি দেখি, না ভালো লাগতেছে না, একটু মানে গান গাই, হচ্ছে না, মানে কোনো কিছু তো করতে পারতেছি না। ইট ফিলস লাইক যে আপনি কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি মাথার ভিতরে একটা কিছু হচ্ছে। মানে এটা বললাম তো, এটা মানে যারা শুনতেছে দে মানে তারা হাসতে পারে, এটা আমিও হাসছি, কিন্তু আমি এই জন্যই বললাম নওয়াজুদ্দিনের রেফারেন্সটা এই জন্য দিছি। আমি কখনো চিন্তা করি নাই যে আই উইল গো থ্রু দিস ফেজেস। তো এই ফেজের ভিতর দিয়ে আমি আল্লাহর রহমত যে 7 দিন 8 দিন মানে এরপরে ঠিক। বাট যারা এই ফেজের ভিতর দিয়ে 1 বছর থাকে, এটা মানে আমি কল্পনা করতে পারি না। I know someone personally that they have that diagnosed for years now, 10-15 বছর ওষুধ খায় রেগুলার। হ্যাঁ, এটা আমার মাঝে মধ্যে ফাহাদ, মানে এরকম সময় আছে কেন, সামটাইমস ইউ হিট দ্যাট লো আর কি, বুঝছো, যখন তুমি লোটা হিট করো না, তখন মনে হয় কি যে ইউ রিয়েলি থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে আমিও তো হয়তো এরকমই, মানে ইটস নট গোনা চেঞ্জ ফর ইউ। মানে ওই তুমি যখন লোতে চলে যাবা, তখন ঠেলা উপরে উঠাটা কিন্তু অনেক বেশি কষ্টকর। অ্যান্ড দেন তুমি যতদিন ডিপ্রেস থাকবা, তুমি কিন্তু পড়তেই থাকবা, দের ইজ নো ওয়ান। হয় কি, আর স্পেশালি উইথ যখন ইয়াং থাকো, তখন ইউ গেট আ লট অফ পিপল অ্যারাউন্ড ইউ, ফ্রেন্ডস অ্যান্ড থিংস লাইক দ্যাট গো থ্রু দ্য সেম কাইন্ড অফ সিচুয়েশনস অ্যান্ড ইউ ক্যান রিলেট উইথ। বাট আমাদের বয়সে যখন হয়ে যায়, আমরা 3জনই মোটামুটি কাছাকাছি বয়সের, বাট আমাদের 3জনের স্টোরিটাই ডিফারেন্ট, খুবই ডিফারেন্ট হবে অনেক জিনিসপত্র। ইটস ভেরি হার্ড অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। ওয়ান অফ মাই ফাদার্স ফ্রেন্ড, হি কমিটেড সুইসাইড। আমাদের বয়সী মেয়ে ছিল ওনাদের, at the last stage, right before, couple of maybe 1-2 বছর before my dad died in 2017 or something. মানে ওরকম, that made me think a lot too. হ্যাঁ, বাংলাদেশে রিসেন্টলি সাদি মোহাম্মদের ঘটনাটাও তো প্রবাবলি এরকম কিছু একটা থেকেই। ও কি সুইসাইড কমিট করছে? আই থিংক সো। ফলো করি।
না দ্যাটস এই জিনিসগুলি নিয়ে না আসলে কথা বলা উচিত ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড আমি মানে আরও ক্লোজলি এক্সপিরিয়েন্স করছি জিনিসটা। তো ইনফ্যাক্ট মেন্টাল হেলথ জিনিসটা আসলে একটা ফিজিক্যাল ডিজিজ আমার যেটা মনে হয় আলটিমেটলি, বিকজ যেই মেডিকেশনসগুলো দেওয়া হয় সেই মেডিকেশনসগুলো আসলে তোর নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে, তোর বডির নিউরনকে হরমোনকে নানাভাবে ইনফ্লুয়েন্স করতেছে। সো দিজ আর অ্যাকচুয়ালি কেমিক্যাল রিয়াকশনস উইচ ফর হোয়াট এভার ফিজিক্যাল রিজন হ্যাজ স্টপড, যে কারণে ইউ আর গেটিং ইন টু দিস র্যাবিট হোল, একটা ডার্ক হোলের ভিতরে ডিপ্রেশনে চলে যাচ্ছে। তখন ওখান থেকে মানে আপলিফট করার পরে যে ট্রিটমেন্ট, যে মেডিসিনগুলো দেওয়া হয়, সেগুলো ইজ বেসিক্যালি তোর ওই জিনিসটাকে একটা ব্যালেন্সে রাখার জন্য। তো আলটিমেটলি মেন্টাল হেলথ ইজ এক্সটেন্ডেড ফিজিক্যাল হেলথ আমার কাছে যেটা মনে হয়। কেমিক্যালস আর কি, কেমিক্যালস, ইটস অল অ্যাবাউট কেমিক্যালস। মানে there is something called chronic depression now. মানে খালি নামটা শুনতেই তো ভয় লাগে। আমি একটা ফিজিক্যাল ক্রনিক পেইন আছে আমার, সো ক্রনিক ডিপ্রেশন শুনতেই তো মানে ক্রনিক ডিপ্রেশন মানে ও প্রত্যেক দিন ডিপ্রেস থাকে, মানে ইজ ইট লাইক ইটস আপস অ্যান্ড ডাউনস এভরি ডে। দেয়ার ওয়াজ এ ভেরি গুড, এটা আসলে মুভি না বা মুভিও বলা যেতে পারে, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারতেছি না, নেটফ্লিক্স বা কোথাও ছিল। ফার্স্ট সিজনে ছিল 6টা লাভ স্টোরি। তো একটা লাভ স্টোরিতে থাকে অ্যানা হ্যাথওয়ে থাকে, ওর হচ্ছে এরকম ক্রনিক ডিপ্রেশন থাকে আর কি। সো এবং ওর যখন ডিপ্রেশনে চলে যায়, শি ইজ লাইক ইন বেড ফর 7-8 days স্ট্রেট। সো ওর ডেটিং লাইফের একটা জায়গা নিয়ে ওই মুভিটার স্টোরিটা আর কি ওয়াজ ভেরি গুড। আমি ইফ আই ফাইন্ড আউট আউল পুট ইন দ্য ডেসক্রিপশন, আমার এখন মনে আসতেছে না, বাট চেক ইট আউট, ইটস এ রিয়েলি গুড মুভি। অর লাইক মিনি সিরিজের একটা এপিসোড মেবি 1 ঘন্টা এরকম কিছু একটা, বাট খুবই ভালো। হ্যাঁ, এখন তো আই থিঙ্ক দের ওয়াজ ওয়ান বাই সেলিনা গোমেজ টু, একটা দের ওয়াজ আ সিরিজ টিনেজারদেরকে নিয়ে। আর টিনেজারদের মেন্টালিটি বোঝাটা এখন একটা হিউজ বিষয়। হ্যাঁ, না তবে এইটা যে নওয়াজউদ্দিন সিদ্দিকীর যে কথাটা বললি, মানে ওইটাকে যদি আমি আবার আরেকটা ফ্রেমিং থেকে দেখতে চেষ্টা করি, তাহলে হয়তো বা তার কথা কিছু সেন্স মেক করা যায়, যদিও আমি মোটা থাকে তার সাথে অ্যাগ্রিড না। মানে ছোট মানে গরিব বা বড় লোকের আসলে ইস্যু না, এখানে আসলে লাইফ কতটা কমপ্লেক্স সেটার একটা এফেক্ট থাকতে পারে আমার কাছে মনে হয়। মানে ব্রেইনের আমার মেবি একটা ক্যাপাসিটি থাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের, ইউনিক ক্যাপাসিটি। সেটার বেশি যখন আমরা ডেটা প্রসেস করতে থাকি, মেবি তখন যেহেতু পারি না, ওইটা হয়তো বা আমাদেরকে কোনো একটা জায়গায় গিয়ে হতে পারে, বা আমার ইমোশনটাকে আমি প্রসেস করতে পারতেছি না, সেটা হোয়াট এভার ইমোশনই হোক না কেন, ফিজিক্যালি সেটাকে আমি প্রসেস করতে পারতেছি না দেখে আমার বডি জাস্ট কিছু ফাংশনকে বন্ধ করে দিচ্ছে। যাক, এগুলি আমরা খুবই হাইপোথেসাইজিং কথাবার্তা বললাম, কেউ এটাকে মেডিকেল সায়েন্স হিসেবে নেবেন না, খুবই হাইপোথেটিক্যাল। ভাইরাল হয়ে যাবে না, এটা জাস্ট আমার পার্সোনাল। এখন হবে না, ভাইরাল হচ্ছে 20 বছর পর যদি খুব ফেমাস হয়ে যায় তখন, যে 10 বছর আগে ওই এই স্টেটমেন্টটা দিছিল। না, এটা কোনো স্টেটমেন্ট না, ইটস জাস্ট আমার একটা পার্সোনাল অপিনিয়ন দিলাম। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, না, ভেরি গুড। আসলে এটা নিয়ে কথা বলাটা জরুরি। তোর কি প্রফেশনাল লাইফে এটা নিয়ে কখনো ডিল করতে হয়েছে? বা আজকাল তো অনেক কোম্পানিতে এরকম হেল্পের ইয়া থাকে যে, না আমি কখনো মানে কোনো হেল্প চাই নাই। এটার একটা বড় কারণ হচ্ছে নিজেরা চেষ্টা করেছি যে এটাকে সর্ট আউট করার জন্য। আমার ওয়াইফের সাথে আমি শেয়ার করি, ও ডাক্তার, বাংলাদেশের ডাক্তার, সো ও আর কি অনেক এইসব ব্যাপারে যথেষ্ট ভালো কাউন্সিলিং দেয়। এবং আমি এটা দেখছি যে বাংলাদেশে MBBS যারা পড়ে দে বেসিক্যালি মানে সব কিছুই জানে, আর এখন তো গুগল আছে। সো আমি এই টুকটাক ও আমাকে বলতো যে প্রথম যে প্রফেশনালি বললি, আমি কাজ করতে পারতাম না। আমি মানে কোন একটা কাজ ব্ল্যাঙ্ক হয়ে যেত। হ্যাঁ, মানে ভালো মানে কাজ, যে আপনি বললেন প্রোক্রাস্টিনেশনের তুঙ্গে, যে আমি একটা কাজ আমার মাত্র কাল মানে যেদিন লাগবে তার 1 মাস আগের থেকে না করে 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 1 ঘন্টা আগে ধরছি, এরকম প্রোক্রাস্টিনেশন করছি আমি। হ্যাঁ, এটা কিন্তু বেসিক্যালি একটা ইউনিভার্সিটি লাইফে ছিল প্রোক্রাস্টিনেশন, এখন কিন্তু সেটা না। এখন হলো এটা আমার ভালো লাগতেছে না, কিন্তু তারপরেও করতেছি। হ্যাঁ, তখন আমার ওয়াইফ আমাকে বলতো যে তুমি যদি এরকম হয় যে তুমি 2 সপ্তাহ ধরে এরকম, তাহলে তোমার ডাক্তার কাছে যেতে হবে। বেসিক্যালি তুমি 2 সপ্তাহ পর্যন্ত ও আমাকে বলছে যে মেবি আই কুড হ্যাভ আই থিঙ্ক ইটস কল্ড ডিসোসিয়েটেড, কি মানে একটা মানে পার্সোনালিটি ডিসঅর্ডার টাইপের, যে আপনার হঠাৎ করে মনে হওয়া শুরু করলো যে আপনি ড্রাইভার,
আচ্ছা এরপর থেকে আপনার ড্রাইভিং ভালো লাগবে, আর কিছু ভালো লাগবে না। আচ্ছা সো এরকম কিছু পার্সোনালিটিস ইয়া হয় কনফ্লিক্ট। ও বলতেছিল যে এরকম তোমার ডাক্তার কাছে যাওয়া উচিত, বাট লাকিলি মানে ওই যে বললাম যে খুব বড় স্প্যান কখনো আমার হয়নি। আমার হচ্ছে তো তুই কি করছিলি সেটাকে ওই জায়গায় ওই ফেজে স্টপ করে ফেলার জন্য? যেটা আমি অনেক কিছু আমি ব্রেনকে ফিড করি, যেটা লাইক করি, জাস্ট খুশি থাকার জন্য। আমি ভিডিও গেম খেলি, তো ভিডিও গেম মাঝে মাঝে একা খেললেও হয় না, তখন বন্ধু বান্ধব ডাক দিয়া খেলতে হয়। বাট আই থিঙ্ক আমার জন্য সেটা হচ্ছে গ্রুপ গ্যাদারিংটা হেল্প করে। এটা সবার জন্য না অবশ্যই, কারণ বাংলাদেশে যেমন আমরা দেখি যে গ্যাদারিং এ উল্টা আরো মানে খারাপ হয়। বাট আমারও তাই হয়। আমার গ্যাদারিং এ লাকিলি আমাদের এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে ইউএসএ তে যাদের সাথে আমি চলি এরা সবাই কিন্তু একরকম প্রোফাইল, মানে এরা সবাই স্টুডেন্ট ধরেন, মানে কম বেশি এদের মধ্যে কনফ্লিক্ট হয় কি ক্রিস্টিয়ানো রোনাল্ডো মেসি, এই কনফ্লিক্ট। এদের ভিতরে কিন্তু আইডিওলজিক্যাল কনফ্লিক্ট হয় বাট কম, আপনি বা হলেও ওটা নিয়ে সবাই খুব একটা ভোকাল হয় না, মানে আপনি আপনার দলে পাবেন অনেক। সো এই তখন না এই উইন্ডোটা তৈরি হয় যে আমি একটা গ্রুপের সাথে শেয়ার করলাম, তখন মানে ভালো লাগে। আমার যেটা হয়তো আমি ধরেন আমি স্পোর্টস ফলো করি, আমার প্রিয় দল হাইরা গেল, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, তো আর্জেন্টিনা তো মাঝখানে হাঁটতে অবস্থা খারাপ, 14 ওয়ার্ল্ড কাপ ফাইনালে হেরে গেল। তো দেখা গেল কি আপনি আর্জেন্টিনার 20টা 10টা 5টা ফ্যান নিয়ে আসেন, মন হালকা হয়ে যাবে। ওদের সাথে ওই ফিলিংটা শেয়ার করার আগ পর্যন্ত ভালো লাগতেছে না। রাইট। আমার বেলা এটা হইতো যে আমি কোনো কিছু ভালো লাগতেছে না, তো আমি যে গেম টেম খেলে মুভি দেখে আমার বন্ধুদের সাথে ডিসকাস করি, বাইরে ঘুরতে যাই। হ্যাঁ, এটা আরেক স্টোরি। বাইরে ঘুরতে গেলে অনেক খরচ হয়, বাট আমি ঘুরতে যাই সামহাউ। দেখা গেল যে ক্রেডিট কার্ড আমার প্রায়োরিটি থাকে যে আই হ্যাভ টু বি হ্যাপি। সো আমি যাব, আমাদের ধরেন একটা কিছু হইলো, একটা অ্যানিভার্সারি বা কিছু একটা, আই হ্যাভ টু গো সামওয়্যার, টাকা হবে। এই ফিলোসফিতে গিয়ে আমি কিছুটা মানে আমার কাছে মনে হয়েছে যে ইট হেল্প মি। বাট এগেন এটা এই মানে মানুষের মন এমন জিনিস, এটার কোনো ইউনিভার্সাল ওষুধ নাই, এটা এক একজনের কেস বাই কেস আলাদা আর কি। না, ইন্টারেস্টিং কনভারসেশন। এই জিনিসটা খুব সুন্দর একটা হলো যে না ইট ইজ, এবং সবাই আসলে মানে কথা বলতে চায় না, স্পেশালি পিপল ফ্রম আওয়ার কালচারাল ব্যাকগ্রাউন্ড আরোই বেশি বলতে চায় না, যাতে এটা তখন তার দুর্বলতা হিসেবে দেখা যায়, দিস ইজ ইউর উইকনেস অর ইনসিকিউরিটি। বিকজ আমরা তো লাইক আই সেড মানে হ্যাভিং আ কমিউনিটি লাইক দ্যাট অ্যান্ড ফাইন্ডিং পিপল লাইক দ্যাট ইজ, এটাও একটা ইসের ব্যাপার। আমেরিকার অনেক শহরে অনেক জায়গায় আছে দেখবা যে এরকম বাংলাদেশে অনেক স্টুডেন্টরা আছে যাদের হয়তো বা ওরকম বড় কমিউনিটি নেই বা করতে পারতেছে না। সো পিপল আর গোয়িং থ্রু দ্য সেম কাইন্ড অফ ট্রায়ালস অ্যান্ড ট্রিবুলেশনস, বাট হয়তো বা একলা ডিল করতে হইতেছে। আই অ্যাকচুয়ালি নিউ সাম পিপল মাঝখানে যে এরকম কোথায় যে কোন ইউনিভার্সিটি, ওয়াইওমিং এর কোন একটা ইউনিভার্সিটির ভিতরে ওই মাত্র 2 জন বাংলাদেশি, এরকম কি জানি একটা ওই জায়গায় বসে বিশাল বড় একটা রিসার্চ করতেছে, মানে অনেক নামের পিছনে অনেক কিছু, কিন্তু বেচারা ওই কোনো নেই আর কি, দের ইজ নো সেন্স অফ কমিউনিটি, দের ইজ সেন্স মানে রাইট। সবসময় যে বাংলাদেশি হইতে হবে ব্যাপারটা এরকম না, বাট ওই যে সেম যেটা বললাম ইন্টেলেকচুয়ালিটি। না, nowadays it's very difficult. আর আপনি যদি একটু ডিফারেন্ট চিন্তা ভাবনা করেন তাহলে আরো বেশি ডিফিকাল্ট। And then age too. age too, responsibilities of life, ওগুলো সবকিছু ডিফারেন্ট আর কি। ইয়াং থাকলে ফ্রেন্ডস বানানো খুব সহজ। তো ট্রাভেলিং এর ব্যাপার থেকে তুই বলতেছিলি যে তোর কাজের জন্য আফ্রিকাতে যাওয়া লাগছে, রাইট? তো সেটা একটু শুনতে চাই, মানে আফ্রিকার কোথায় গেছিলা? আমি ইথিওপিয়া গিয়েছি দুবার। ভালোই জায়গায় গেছো, গ্যাঞ্জামের জায়গায়। তো আমি আমার পিএইচডির প্রজেক্ট ছিল হচ্ছে এনএসএফ, ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন একটা প্রজেক্ট। এটা ছিল আমাদের ইথিওপিয়ার কিছু সিলেক্টেড ভিলেজে আমাদের হচ্ছে ওয়াটার অ্যান্ড ফুড ফোরকাস্ট করতে হইতো। মানে ধরেন আপনার একটা সিজন, ওদের তো ধরেন ড্রাই সিজন, ওয়েট সিজন, মানে এরকম 2টা ফান্ডামেন্টাল সিজন। ওই সিজনগুলোর আগে আপনাকে বলতে হবে যে বৃষ্টি, বেসিক্যালি অনেক হাবিজাবি টেকনিক্যাল এফোর্টের পরে আউটপুট হচ্ছে আমরা বলবো যে তোমাদের হচ্ছে এই নেক্সট 6 মাসে ফুড গ্রোথ হবে এত। হ্যাঁ, মানে ভুট্টার ফলন কম, সো তুমি মানে ওয়েট কম, তুমি মেজ করো। বর্তমান মেজ কম, তুমি টমেটো করো। এই হচ্ছে আমার কাজ। এর ভিতরে আমি ওই যে বললাম অনেক টেকনিক্যাল ব্লাফ, এর ভিতরে আমার পার্ট ছিল গ্রাউন্ড ওয়াটার নিয়ে কাজ করতাম আমি। সো বেসিক্যালি ইথিওপিয়াতে বা আফ্রিকা ইন জেনারেল, আফ্রিকা কিন্তু
রিসোর্সফুল দেশ, মানে কন্টিনেন্ট। হ্যাঁ, মানে ওয়াটার সিকিউরিটি, ফুড সিকিউরিটি কি, সিকিউরিটি মানে নিরাপত্তা জিনিসটা কি, এটা হচ্ছে আপনাকে ওয়াটার বা ফুড বা একটা রিসোর্স আছে কি না, রিসোর্সটা আপনার অ্যাক্সেস আছে কি না, আর এই যে একটা গ্লাসে করে খাচ্ছেন এই টুলটা আছে কি না। তিনটা হচ্ছে ফান্ডামেন্টাল কম্পোনেন্ট। আফ্রিকা কিন্তু রিসোর্স আছে কিন্তু অ্যাক্সেস নাই। আফ্রিকায় আপনি একটা পানির ইরিগেশনের একটা লাইন করার জন্য মানে বিশাল ব্যাপার এটা। হ্যাঁ, সো অ্যাক্সেস নেই আর টুল তো নাই। আচ্ছা, অ্যাক্সেস নাই কেন? মানে ওদের রিসোর্সগুলো থেকে ওদের সিভিলাইজেশনগুলো অনেক দূরে। কিন্তু তাহলে ওরা ওখানে সিভিলাইজেশন কেন করছে? ইউজুয়ালি তো পানির খুব কাছাকাছি মেজরিটি সিটিগুলো ডেভেলপ করছে। পানি ওই যে মানে অ্যাক্সেস ম্যানেজ হয়েছে, বাট ইটস নট ইজি আর কি। আচ্ছা, হ্যাঁ, অ্যাক্সেসটা ইজি না। হ্যাঁ, তো আমি কাজ করতাম, তো আমার রিসার্চের টপিকটাই ছিল এটা, যে গ্রাউন্ড ওয়াটার দিয়ে ওরা এই ওদের ইরিগেশন মানে কৃষিকাজে গ্রাউন্ড ওয়াটার ইউজ করাটা কতটুকু যুক্তিসঙ্গত। তো ওরা ইথিওপিয়াতে মানে গ্রাউন্ড ওয়াটার নিয়ে অনেক কাজ হয়েছে এর আগে, বাট প্র্যাকটিক্যাল কোনো ইমপ্লিমেন্টেশন নাই। তো আমারটা ওই মানে রিসার্চ ফেজেই ছিল। সো বেসিক্যালি আমি আবার যে প্রজেক্টের কথা বললাম, এই প্রজেক্টে আমি প্রজেক্ট ম্যানেজার ছিলাম 2 বছর। এটা আমার একটা সুপারভাইজার ছিল, সে চলে গেছে জব ছেড়ে। দেন আমার অ্যাডভাইজার আমাকে বললো, তুমি যেহেতু কাজ করছো 2 বছর, তুমি করবা কিনা। আমাকে একটা ফেলোশিপ দেখায় আমাকে ম্যানেজার হিসেবে রাখছে। সো ম্যানেজার হিসেবে আমার তখন একটু এডিশনাল দায়িত্ব। তো প্রজেক্টের ওই যে আফ্রিকায় গিয়ে আমাদের একটা প্রজেক্টের একটা কম্পোনেন্ট ছিল যে ওই যে বলবো যে এই হুইটের ফলন ভালো না বা ভালো, এটা আমরা একটা বুলেটিন দিতাম, একটা জাস্ট 1 পেজে একটা বুলেটিন। ওই বুলেটিনটা নিয়েই অনেক জল্পনা কল্পনা ইথিওপিয়ান স্টেক হোল্ডারদের সাথে বসতে হইতো। একটা সোশ্যাল সায়েন্সের একটা টিম ছিল, সমাজবিজ্ঞানের একটা দল ছিল, ওদের কাজ ছিল টেকনিক্যাল রেজাল্টটাকে কিভাবে মানে মানুষ খাবে, কিভাবে মানুষ কারণ ফার্মার, আমরা উই ডিলিং উইথ ফার্মার্স, ওরা কীভাবে নিবে। সো এই প্রপোনেন্টগুলো ছিল। তো আমি মেইনলি গিয়েছিলাম, ছিল একটা ছিল হচ্ছে স্টেক হোল্ডারদের সাথে মিটিং টিটিং ছিল, আর একবার গিয়েছিলাম হচ্ছে কিছু ডাটা কালেকশন ছিল। তো ইটস ফান। মানে আমরা তো মানে আফ্রিকার ল্যান্ডস্কেপটা পুরো ডিফারেন্ট। আফ্রিকার ডাটা কালেকশন কিরকম? আমাদের এটা একটা ইন্টারেস্টিং টপিক, বর্তমানে একটা টপিক খুব ডেভেলপ করেছে, সেটা হচ্ছে সিটিজেন সায়েন্স বলে এটাকে। সিটিজেন সায়েন্স হচ্ছে আপনি একটা পার্টিকুলার লোকেশনের যারা নাগরিক ওদেরকে দিয়ে ডাটা কালেক্ট করাবেন, ক্রাউডসোর্সিং এসেনশিয়ালি। হ্যাঁ, সো এই সিটিজেন সায়েন্স প্রজেক্ট ছিল আমাদের একটা। ওই প্রজেক্টের আন্ডারে আমরা হচ্ছে ইথিওপিয়ান হাই স্কুল স্টুডেন্ট যারা, তারা ডাটা কালেক্ট করতো এবং দে ওয়ার ট্রেন্ড, ফার্মাররাও কালেক্ট করতো। এখানেও কিছু আছে, কিছু আপনার মানে হয় না যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ডাটা মাঝে মাঝে তো একটু কাবজাব থাকে, কিছু ম্যানিপুলেশন তো হবে, কাবজাব থাকে, মানে প্রচুর মিসিং থাকে বা বাজে কোয়ালিটির ডেটা থাকে। আর একটা ব্যাপার হচ্ছে ডাটাটা কি, ডাটাটা কতটুকু টেকনিক্যালি ডিফিকাল্ট টু প্রসেস। আপনি যদি বলেন যে এই পানির লেভেল কতটুকু, এটা ইজি, এটা দেখতেছে একটা মানুষ, দেখে বলবে ওকে এটা 1 ইঞ্চি। সে 1 ইঞ্চির সে বাসায় না গিয়ে কি বলি ফিল্ডে না গিয়ে সে লিখে দিতে পারে 1.2 ইঞ্চি। কনসেপচুয়ালি হি হ্যাজ দিস আন্ডারস্ট্যান্ডিং, ওকে এটা হচ্ছে এইটা। বাট যখন আপনি তাকে বলবেন তুমি সয়েল ময়েশ্চার ডাটা কালেক্ট করো, এটা তো সে দেখেও না, এটা সে বানাবে কি? হ্যাঁ, সো ইটস ফানি। মাঝে মাঝে আমাদের এই প্রবলেমগুলো হইতো। সিটিজেন সায়েন্স একটা বিশাল টপিক এখন। সিটিজেন সায়েন্স মানে যে ভালো ব্যাপারটা সেটা না। সিটিজেন সায়েন্সের টার্গেট কিন্তু ভালো হওয়াও না। সিটিজেন সায়েন্সের টার্গেট অনেক ব্রড, যে আপনি যে সিটিজেনদেরকে ইনভলভ করতেছেন এইটার একটা গোল আছে, দে আর বিং এডুকেটেড। এটা আপনার মানে ওভারঅল প্রসেসটা খুব মোল্ডিংটা ওরকম। হ্যাঁ, এটা ইটস নট অ্যাবাউট ডেটা। হ্যাঁ, মানে সিটিজেন সায়েন্সকে ব্যবহার করে ডিরেক্টলি ইভাকুয়েশন বা ইমপ্লিমেন্ট এখনো হয় না, বাট ওটা দিয়ে অনেক ক্যালিব্রেশন করে, অনেক সময় মানে হাইডকাস্ট করে, দেখে যে সিটিজেন সায়েন্সের ডেটাটা কতটা রিয়েলিস্টিক ছিল, ওটার কারেকশন করে। আপনি চাইলে দেয়ার আর লাইক ওয়েবসাইটস, ওখানে গিয়ে ইউ রেজিস্টার, দে উইল সেন্ড ইউ আ ডিভাইস অ্যান্ড ইউ গেট কানেক্টেড টু দ্য হোল ওয়ার্ল্ড। সো আপনি তখন ওদের ম্যাপে গেলে আপনার ডিভাইসটাকে দেখতে পারবেন, মানে মাল্টিপল থিংস ইউ ক্যান মেজার। মাটির ভেতরেও আপনার প্রোপ থাকে, ঢুকায় রাখা যায়, বা একটা ছোটখাটো ওয়েদার স্টেশন দিয়ে ইউ ক্যান গেট অনলাইন। আপনি actually as a matter of fact the weather station that's in my backyard is connected to something like that. কি জানি weather underdog, এরকম মাল্টিপল কয়েকটা আছে আর কি। that's where they connect. ওটা weather underdog এ গেলে আমার একদম পুরো এই লোকেশনে আমার এই স্টেশনটা দেখায় যে ও আচ্ছা এটা কি সিটিজেন সায়েন্স বলে।
এটা কনসেপ্টটা সিটিজেন সায়েন্স, হ্যাঁ, আচ্ছা। আপনাদের এইটা অফিশিয়ালি মানে ডাটা রেকর্ড হচ্ছে কি না না হচ্ছে হ্যাঁ কনসেপ্টটা সিটিজেন সায়েন্স। হ্যাঁ ওকে ও আচ্ছা কিছু আপনি শিখলাম। সিটিজেন সায়েন্টিস্ট তাহলে। আমি তো আমার ছেলেকে বলি যে লাইক গাড়ি চালানোর সময় বলি কি লাইক লুক উই আর অ্যাস্ট্রোনটস, উই আর ড্রাইভিং ইন স্পেস, আচ্ছা তাই না? আলটিমেটলি তো আমরা অ্যাস্ট্রোনটস, তাই না? আমরা তো একটা প্ল্যানেটেই আছি, স্পেসের ভিতরেতে আছি আমরা, উই আর এক্সপ্লোরিং আর্থ, উই আর গো সামওয়্যার এলস। এই জন্যই তো ইথিওপিয়ার কথা বলতে গিয়ে, ইথিওপিয়াতে তো আমি একটা ইয়ের ভিতরে পড়ছিলাম, দেয়ার ওয়াজ এ ফেইল্ড কু। আচ্ছা একটা কু হয়েছিল এবং এটা আমি যে হোটেলে ছিলাম ঠিক হোটেলের ধরেন 1-2 ব্লক দূরে গোলাগুলি। আচ্ছা আমি তখন আমার ওয়াইফের সাথে কথা বলতেছিলাম আর কি। এটা একটা বিচিত্র এক্সপিরিয়েন্স যে আপনার বলো না। আফ্রিকান কান্ট্রিতে, ইথিওপিয়াতে, আমি সব কান্ট্রি জানি না, ইথিওপিয়াতে ওরা করে কি কিছু হলেই ধরেন ইন্টারনেট অফ করে দেয়, ফোন অফ করে দেয়, কারেন্ট থাকে না। এটা একটা গভর্নমেন্টের একটা ওয়ে অফ ডিলিং উইথ থিংস। মনে করে একটা সরকারি পরীক্ষা, সব ফোন বন্ধ করে 2-3 দিন আগে থেকে ইন্টারনেট নাই, এটা নর্মাল। তো আমার জন্য তো এটা বিশাল সমস্যা, আমি তো যোগাযোগ করতে পারতেছি না। তো এমন সময় আমি ফোনে কথা বলতেছি, তখন দেখি গুলির আওয়াজ। আমি বললাম ঘটনা কি? তো আমি তো মানে একদম গুলি এটা তো আর বুঝতেছি না, বাট লাউড আওয়াজ। তো আমি তখন বারান্দা দিয়ে দেখি কি মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে, তখন তো এটা একটু স্কেয়ারি। তারপরে হোটেলের মানুষজন যারা ছিল লোকাল, এরা বলতেছে যে রুমে থাকো, এটা একটা কু হয়েছে, ঝামেলা হয়েছে। তো আমি তো খুবই স্কেয়ারি ব্যাপার এটা, কারণ ইউজুয়ালি মুভি টুবিতে দেখি না যে যারা ফরেনার এদেরকে টার্গেট করে, তো খুব ইনিশিয়াল একটা মানে 1 মিনিটের বিশাল ভয়ে প্যানিক ছিল। এরপরে লাকিলি এটা ফেইল্ড কু, এটা গভর্নমেন্ট টু কন্ট্রোল অফ ইট। বাট এটার সাফারিংস ছিল যে আমি ওই ফিল্ডে আমার সাথে, আমি তো প্রজেক্ট ম্যানেজার, আমার সাথে 10 জন ইউএস আন্ডারগ্রেড স্টুডেন্ট ছিল। ইউএস আন্ডারগ্রেড যারা, এরা তো মানে এরা কান্নাকাটি করতে করতে শেষ, যে আমি এখনই যাব, দেশে চলে যাব, কিভাবে যাব, ব্যবস্থা করবো। তো এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ হাসল এদেরকে ফেস করা, তারপরে ধরেন এত তো সহজ না টিকিট করা, এগুলো নিয়ে তখন খুব চাপ ছিল। 3-4 দিন আমরা কমিউনিকেশন ছাড়া ছিলাম। তারপরে হচ্ছে এয়ারপোর্টের রাস্তা নাকি বন্ধ ছিল, মানে ওই যে যারা কু করছে ওদের আন্ডারে ছিল, দেন গভর্নমেন্টের মানে এটা একটা বিচিত্র অভিজ্ঞতা। মানে আমি তোরা কি ওখান ইউএস এমবাসি থেকে হেল্প পাইছিলি বা এরকম কিছু হয়েছিল? ইউএস এমবাসি থেকে ওরা দিত, মানে কি করতে হবে, গাইডলাইন দিত, বা ডাইরেক্ট শেল্টার বা এরকম কিছু, মানে কোনো কনভয় আসে নাই যে তোদেরকে? কারণ ওই লেভেলে যায় নাই, এটা মানে হোটেল সেফ ছিল, হোটেলগুলো মানে ওই লেভেলে কোনো হয় নাই। বাট জাস্ট হচ্ছে ধর কিছু সার্টেন রাস্তার কন্ট্রোল, কিছু পার্ট। ইথিওপিয়াতে কিন্তু সিভিল ওয়ার, সো এরা এখনো মানে ওদের ভিতরে রেস ব্যাপারটা অনেকগুলো রেস, তারা মারামারি করে একজন একজনের সাথে, বিভিন্ন ট্রাইবের মধ্যে ভিতরে। সো এইগুলা থাকে এবং এটা একটা মজা। মানে আমি আফ্রিকায় গিয়ে ইথিওপিয়াতে আমি ওভারঅল প্রায় 1 মাসের মতো ছিলাম 2বারে। আমি না কোনো কনফ্লিক্ট দেখি না। আমি এটা আমার বুকে বলতাম যে কি ব্যাপার, মানে কোনো ঝগড়া নাই। বাংলাদেশে হয় না রিক্সার সাথে দামাদামি ঝগড়া, কোনো ঝগড়া নাই এবং দামাদামি নাই। মানে আমি যেখানে ছিলাম বাহিরদার, লোকালি বলে বারদার, পাড়ান হচ্ছে বাহিরদার। এটা হচ্ছে লেক তানা, চিনোস কিনা? লেক তানা আপার ব্লু নাইলের একদম সোর্স, ওটা ওই এলাকাটা। ওটা মানে একটু টুরিস্টি, মানে একটু কক্সবাজারের মতো একটা এলাকা। ওখানে মানে সবাই খুব চিল, কোনো কনফ্লিক্ট নেই। আমি অবাক যে কি ব্যাপার, 25 দিন কোনো কিচ্ছু বলতেছে না। যেদিন কনফ্লিক্ট দেখলাম, বন্দুক মানুষের হাতে। এটা হচ্ছে মানে আফ্রিকান একটা ওয়ে, বুঝছেন? মানে এরা আপনি মানে এমনি মনে হবে না খুবই ব্রো, কিন্তু এদের রাগ উঠলে না, এরা এই রাগ আবার অন্য রাগ, হঠাৎ করে লাগা গেল। এটা মানে আমার আপনার রাগ না, এটা একদম খুনাখুনি হয়ে যেতে পারে। কিন্তু এই জিনিসটা আরেকটা অবজারভেশন ছিল, খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, সাহসী মানুষ, প্রচুর সাহসী মানুষ। সিমিলার স্টোরি আমি আরিফের থেকে শুনছি। আরিফকে তো চিনিসই? ওখানে তো লং টার্মে অনেকদিন ধরে। এই তোমাদের আরেকটা ফ্রেন্ড যে ডিএনবিতে থাকে, আরিফ প্রবাবলি আসবে আমাদের সাথে ইন ফিউচার। সো বাট ইটস ভেরি ইন্টারেস্টিং। আফ্রিকা কখনো যাওয়া হয় না, ইচ্ছা আছে আমার। কেনিয়া যাওয়ার খুব শখ, কেনিয়া যাইতে চাই। মানে আমি শুনছি ন্যাচারালি আফ্রিকা এনজয় করতে গেলে নাকি লায়ন কিংকে দেখতে যাবা। হ্যাঁ, সুন্দর। আমাদের বাংলাদেশের মতো ল্যান্ডস্কেপ, একটু গ্রিন, সব সুন্দর, বাট আবার অন্যরকম, মানে ভালো, আলাদা একটা কন্টিনেন্ট। অফ কোর্স আফ্রিকান কন্টিনেন্ট থেকে বাংলাদেশিদেরকে নাকি খুব বেশি অ্যাপ্রিশিয়েট করে বিকজ অফ লাইক ইউএন মিশনস এন্ড স্টাফ লাইক দ্যাট।
মানে কঙ্গো টঙ্গোতে নাকি খুব হ্যাঁ ওদের ইয়াটা কি মানে আপনি কিছু ডেভেলপমেন্ট ওদের না একটু অন্যরকম মানে অনেক ক্লিন। কেন বললাম এটা, আমি কিছুদিন আগে যে সকার কোচ বাবদ আমি একটা ক্লাবে গিয়েছি, এটা হচ্ছে এরিত্রিয়ান একটা কমিউনিটি, এরিত্রিয়ান কমিউনিটিদের একটা জাস্ট ওই শুধু এরিত্রিয়ানদেরই একটা মানে একটা নেইবারহুড, পুরা মাঠের মধ্যে সব এরিত্রিয়ান, বাচ্চা সব এরিত্রিয়ান। তো যেভাবে অর্গানাইজড ভাবে ওরা একটা ক্লাব চালাচ্ছে, ওদের একটা ক্লাবের নাম হচ্ছে এরিস্টার্স, একটা ক্লাব আছে ওদের, কোনো বাংলাদেশি কমিউনিটি হোল ইউনাইটেড স্টেটস এটা পারবে না। মানে ডিসিপ্লিনের কথা বলতেছিস তুই? ইউনিটি এন্ড এভরিথিং, ডিসিপ্লিন, সবাই যে একটা কথা এক কথা বলবে, এটা কিন্তু একটা ব্যাপার। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা সম্ভব না বাংলাদেশে। সো আফ্রিকার এই ব্যাপারগুলো আছে যে এরা কিছু কিছু জিনিস না খুবই মানে মেইন স্ট্রিমড, সবাই জানে যে এটাই রাইট। এখানে আপনার ইয়া নাই মানে এটা কি তুমি বলতেছো অনেকটা নিউ ইয়র্কের বসনিয়ান কমিউনিটির মতন? আমি নিউ ইয়র্কের কমিউনিটি, নিউ ইয়র্কে এরকম বসনিয়ান কমিউনিটি আছে কিছু, মানে খুবই এরকম স্ট্রিক্ট, মানে এক কথাই আর কি। এটা কি ব্যাপারটা এরকম যে দে ফলো देयर লিডার এরকম কি, নাকি জাস্ট দে থিংক দ্য সেম ওয়ে? এরা আমার মনে হয়েছে দে আর ইজি টু কনভিন্স। আচ্ছা, ধর তুই একটা নিয়ম নিয়ে আসলি, নিয়মটা বলবি, ওরা জানে এটা নিয়ম, ওকে এটা করবো। এই নিয়ম যে এটা করা হলো, কোশ্চেন করব না যে এই নিয়মটা এর বেস্ট নিয়ম কিনা। এত সবাই লিডার না। আচ্ছা, বাংলাদেশে কিন্তু সবাই লিডার, সাউথ এশিয়ান কালচার এটা, এবং হিউজ ইনফিরিটি ডিসঅর্ডার, হিউজ। আমাদের তো প্রত্যেকটা বাচ্চা জন্ম হয় ইনফিরিটি ডিসঅর্ডার নিয়ে। এটাই আমি না সত্যি কথা, আমাদের জেনেটিক্সে চলে আসছে এখন। ট্রু। আমি হচ্ছে এয়ারপোর্টে বসে আছি, এয়ারপোর্টে হচ্ছে একটা মানে ফরেনার, একটা মানে ইথিওপিয়ার কথা বলতেছে আর কি। তো একটা ফরেনার, সে হচ্ছে সামনে একটা বাচ্চা মায়ের কোলে আছে, তো সে খুব ভালো লাগছে তার, সে ছবি তুলছে। তো তার পিছনে আরেকজন লোকাল ইথিওপিয়া, সে তারা বলে কি তুমি ছবিটা তুললা কেন পারমিশন না নিয়ে, তুমি এটা করতে পারো না। আমি তখন চিন্তা করলাম যে একটা স্ট্যান্ডার্ড মানে এই লেভেলে চলে গেছে যে এই যে আপনি পারমিশন না নিয়ে ছবি তুলতেছেন, এটা যে ঠিক না, আরেকজন বলতেছে এই জিনিসটা আপনি বাংলাদেশে দেখবেন মানে আরেকজনের বলা পর্যন্ত যে নলেজ মানে যেভাবে প্রচার দরকার তারা সেটা পারছে মানে প্রাইভেসিটা একজনের জন্য দরজায় ধরে রাখে না ওভারঅল ওই প্রাইভেসির আন্ডারস্ট্যান্ডিং নাই। এটাই বললাম, মানে কিছু কিছু জায়গায় আমরা অনেক ডেভেলপড, কিন্তু কিছু কিছু জায়গায় আফ্রিকানদের ডেভেলপমেন্ট এত ক্লিন যে এটা মানে অন্যরকম। এটা মানে মেবি ইনফ্লুয়েন্স অফ ডিফারেন্ট প্রজেক্টস, তারা হচ্ছে বিভিন্ন বাইরের লোকজন যায় প্রজেক্ট করে, হয়তো ওইভাবে তারা শিখছে ব্যাপারটা আর কি। বাট এটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, এবং আফ্রিকান কিন্তু এখন আমেরিকার ইউনিভার্সিটিতে বেশ ভালো সংখ্যকই দেখা যায়, যেটা একটা সময় কম ছিল। বাট এখন ওরা গ্র্যাড স্টুডেন্ট হিসেবেও, মানে আমি পার্সোনালি 2-3 জনকে চিনি যারা, আবার অনেকেই আছে যারা আফ্রিকাতে ফেরত চলে যায় গ্র্যাজুয়েশন শেষ করার পর, উইচ ইজ ভেরি রেয়ার বাংলাদেশিদের জন্য, বলতে গেলে হয়ই না। বাট ওরা, আমি এরকম অনেককে দেখছি, ওরা খুব প্রাউড, এখানে এসে পিএইচডি করে আফ্রিকার কোনো ইউনিভার্সিটিতে গিয়ে ও ফ্যাকাল্টি হয়ে গেছে এরকম। বাট হি কুড হ্যাভ বিকাম ফ্যাকাল্টি ইন দ্য ইউএস, সেটারও তার সুযোগ ছিল, বাট সে সেটা নিল না আর কি। সো এটাও খুবই রেয়ার। না এটা হ্যাঁ, দ্যাটস হোয়াটস হ্যাপেনিং টু আস, তাই না? এখন তো আর আমরা তো আর কেউ বাংলাদেশে ফেরত যেতে চাই না। হ্যাঁ, সেটা অনেক রিজনস আছে, অনেক রিজনস আছে। হ্যাঁ, সেটা আই থিঙ্ক উই হ্যাড আ ভেরি ইন্টারেস্টিং কনভারসেশন। বাট আমি আরেকটা লাস্ট জিনিস জিজ্ঞেস করতে চাই যে অনেকগুলো আইডেন্টিটি নিয়ে কথা হলো ফাহাদের, সো হোয়াটস দ্য নেক্সট আইডেন্টিটি ইউ ওয়ান্ট টু এক্সপ্লোর? ফাহাদ এখন আয়রন ম্যান হয়েছে, মানে এরকম কিছু আছে নাকি? এটা ফান, বাট আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইট। আমার হচ্ছে মানে খুব আগ্রহ হচ্ছে এই ডিটেকটিভ ইয়াতে, মানে যখন একটা মুভি বা একটা বা ডকুমেন্টারি দেখি খুব মজা লাগে তখন। তা আমার এই ডিটেকটিভ লাইনে খুব আগ্রহ। আচ্ছা, এটা ফান পর্যায়ে থাকবে, বিকজ ইটস এ ডিফারেন্ট প্রসেস। বাট আমি আমার ওয়াইফকে বলি যে এটা মানে এই আমেরিকায় পিআই হইতেও কিন্তু বেশি পরীক্ষাটা কিন্তু ওরকম ওই ক্লাস টাস করবা হয়ে যাবে। কিন্তু হইছে কি, এটা মানে যে মানে বিভিন্ন মুভি বা ডকুমেন্টারিতে যেরকম লুক্রেটিভ, বাস্তবে আবার এরকম না হইতে পারে, এরকম না। কিন্তু আমার খুব মজা লাগে। মানে একটা ধরেন এই যে নেটফ্লিক্সের যেসব সিরিয়াল কিলারদের ডকুমেন্টারি থাকে, মানে ক্রাইম ক্রিমিনাল সাইকোলজি বা এরকম জিনিসপত্র, হ্যাঁ এগুলো আমার তখন দেখতাম যে ওকে এটা তো মানে একটা ডকুমেন্টারি দেখতে 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 এখন একটা আইডিয়া, ধরেন একটা মুভি দেখতেছি, মুভিতে একটা অ্যাবসার্ড কিছু করলো পুলিশ, তখন আমি বুঝি যে এটা তো প্রোটোকলটা তুমি করতে পারলে না। সো এখন মজা লাগে এগুলা। যেমন গ্রেট ব্রিটেনের একটা মানে এই একটা ইংল্যান্ডের একটা সিরিয়াল কিলার একটা ডকুমেন্টারি দেখেছিলাম। তো ওইখানে ছিল কি
সিরিয়াল কিলারকে ধরার জন্য মানে ধরেন একটা 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 মার্ডার হয়েছে একটা জায়গায়, তো ওইখানে মানে এভিডেন্স কালেক্ট করার জন্য সবাই পুলিশ গিয়ে এরকম মাটির মধ্যে এরকম ক্রল করে 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 পুরা পার্ক চালান দিল এভিডেন্স নেওয়ার জন্য। তো এইটা দেখে আমি অনেকক্ষণ হাসছি। ইউএস এর কিন্তু যত যাই বলি, ইউএস এ যে আমরা ইউনিভার্সিটিতে গেলে দেখি যে লোকাল স্টুডেন্ট যারা এরা মাঝে মাঝে মনে হয় না ডাম্প, এত মানে বাইরে আমরা যারা সাউথ এশিয়ান আমরা খুব স্মার্ট, বাট ইউএস এর ওই 5-10% পপুলেশন আছে যারা হচ্ছে একদম মানে অন্য লেভেলের, যারা আপনার এই ল বা পলিসি লেভেলে কাজ করে। চমৎকার। সো তো তখন এগুলো মজা লাগে, এগুলো আমি মাঝে মাঝে খুব আগ্রহ পাই। সো ইউটিউবে পুলিশ ভিডিওস দেখো নাকি? অনেক না সেটা না, বাট এই ইয়াগুলো দেখি, ওই যে নেটফ্লিক্স গুলা দেখি। আচ্ছা, ইউটিউব দেখি না, ওই যে ডামার এগুলো যেগুলো। হ্যাঁ, ডামারে তো ধরেন আপনার ইয়ে নাই, মানে পুলিশের সাইড থেকে কোনো মানে স্কিল নাই, বাট কিছু থাকে কি পুলিশের স্কিল আছে, ম্যাসিভ স্কিল। তুই কি ক্রাইম সিন ইনভেস্টিগেশনটা পছন্দ করিস নাকি ধর শার্লকের রোলটা প্লে করতে? শার্লকের রোলটা। আচ্ছা, মানে এই পুরো জিনিসটা রিয়েল স্টোরি, রিয়েল স্টোরি, যে কিভাবে এটা ধরলো। যেমন এই যে একটা ইয়া ছিল, দুজন ফিমেল সিরিয়াল কিলার ছিল ইউএসএ তে, হ্যাঁ খুব ফেমাস, আর আমি নাম মনে নেই। এটা মুভি হয়েছে, ডকুমেন্টারি হয়েছে। তো এটা যে ফিমেল, এটা প্রথম মার্ডারের পরেই পুলিশ বের করে ফেলছে যে এটা ফিমেল, হাইট এত, চমৎকার, ডান হাত না বাম হাত। সো এই যে ক্রিমিনাল মানে ইয়াটা সাইকোলজি মানে অ্যাসেসমেন্টটা এই আপনার পোস্টমর্টমে কিন্তু এগুলো করে। এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং, এবং এইটা মানে অনেক জায়গায় পারে না। এই যে ইংল্যান্ডের কথা বললাম না, ইংল্যান্ড অবশ্য জেনারেলাইজড কমেন্ট দেওয়া ঠিক না, আমি হয়তো জানি না, বাট ওই যে দুইটা কেসের কম্পেয়ার যদি করেন, ইংল্যান্ডের ওই সিরিয়াল কিলিং ডকুমেন্টারিটাতে করছে কি, যে সিরিয়াল কিলার সে হচ্ছে একটা অডিও পাঠাইছিল পুলিশকে। আচ্ছা, পুলিশকে অডিও পাঠাইছে, অডিওতে সে বলছে যে তুমি এরকম এরকম আমার সাথে পারবা না, হাবিজাবি। তো যেই অ্যাকসেন্টে অডিওটা হয়েছে, পুলিশ করছে কি ওই অ্যাকসেন্টের মানে ওই সান্ডারল্যান্ডের আর কি, সান্ডারল্যান্ডে গিয়ে বিভিন্ন ইনভেস্টিগেশন কন্ডাক্ট করছে তারা। আর তারা এই চান্সটা তারা কনসিডার করে নাই যে এটা যে মানে ফ্যাব্রিকেটেড ভয়েস। এবং যে অরিজিনাল সিরিয়াল কিলার তারে পুলিশ একবার ধরছে অলরেডি, তাকে অলরেডি তার বাসায় গিয়ে জরিপ যখন করছে, বাট এবং ওর ইয়াও ছিল, প্রিভিয়াস ক্রাইম রেকর্ডও ছিল, ওকে ছেড়ে দিছে বিকজ হি ইজ নট ফ্রম সান্ডারল্যান্ড। এই হলো আপনার একটা কেস ব্রিটিশদের। আর সেখানে ইউএস যারা, বাপরে বাপ, মানে মজা পেয়ে যাই যে এরা আসলে কি জিনিস। হ্যাঁ, আমেরিকায় ক্রাইম করা খুব মানে এবং খুব দ্রুত ধরা পড়ে যায়, কিন্তু খুব দ্রুত ধরা পড়ে যায় একদমই, মানে উইদিন ফিউ আওয়ার্স দেখবি যে মানে নিউ স্পাইসিস যে একটা ক্রাইম হয়েছে ওইটার আপডেট পেতে পেতে দেখবি ধরে ফেলছে। না, আবার উইয়ার্ড কাহিনীও আছে। ওই যে একটা কি জানি প্রিস্ট নাকি কয়েকটা মেয়েকে যে বাংকারের ভিতরে ঢুকায় লাগতো ফর আ লং টাইম, ওই যে ওটা তো রিলিজিয়াস প্রেসার পারে না, ও তো এফবিআই এরিয়াতে ছিল। হ্যাঁ, আমেরিকা কিন্তু কালচারও হিউজ, প্রচুর কাল্টস এন্ড স্টাফ লাইক দ্যাট। ওই যে একটা শো ছিল খুব ভালো, ট্রু ক্রাইম, দেখছিস নাকি? না, ট্রু ক্রাইম খুবই ভালো, হেভি জোস ছিল। আমার তো অল টাইম ফেভারিট শো ডেক্সটার, বাই দ্য ওয়ে। যদিও মানে ডেক্সটার এখনো তো দেখে নেটফ্লিক্সে। হ্যাঁ, মানে ডেক্সটার ওয়াজ লাইক এক্সেপ্ট ফর দ্য লাস্ট এপিসোড আর কি, মানে দ্য এন্টায়ার ডেক্সটার আমার হিউজ ফ্যান। না, আমার আবার রিয়েল লাইফ পুলিশ ভিডিওটি দেখতে ইচ্ছা করে, যে দেখে যে অ্যারেস্টের গ্যাঞ্জাম হইতেছে, হ্যাঁ, ওই যে আবার পিছের থেকে লয়াররা তোমার এই লটাকে আবার এক্সপ্লেন করে পুলিশ কি ঠিক করছে না ভুল করছে, এই জিনিসগুলো। হ্যাঁ, বাট ইটস আ নেসেসিটি নাও, ইটস আ নেসেসিটি উইদাউট লাইক ওই যে অনেকক্ষণ আগে একবার কথা হইতেছিল যে ওই at the end of the day we're brown, আমরা এখানে ইমিগ্রেন্ট করে আসছি and all that other stuff, আমাদের we have to have different kind of conversations with our kids than other parents আর কি, এটাই রিয়ালিটি। সো ওই জন্য অনেক সময় স্টিগমাগুলো ভাঙতেছে। আমরা এই যে ধরেন দ্য কনভারসেশন উই হ্যাড ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, এবং এটা আপলোড হবে ইউটিউবে, এটাই এই কনভারসেশনটাই একসময় ইমিগ্রেন্টরা করতে পারতো না, বাট আমরা সেটা করতেছি এখন। যদিও আমরা স্টিল দেয়ার আর সার্টেন বাউন্ডারিজ যেগুলো আমরা মেনটেন করতেছি, হোপফুলি সেই বাউন্ডারিগুলো আমরা একসময় ক্রস করতে পারবো। মানে মানুষের টলারেন্স, মানে আমেরিকার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট জিনিসটা এত জোস, মানে ফ্রিডম অফ স্পিচ জিনিসটা যে আমেরিকাতে কি লেভেলে প্র্যাকটিস হয়, আনবিলিভেবল। আমরা কিন্তু আমেরিকার ভয়ে অনেক কথা রেস্ট্রিক্ট করি না,
আমরা আমাদের সোশ্যাল বাংলাদেশি কালচারাল সোশ্যাল ইসের ভয় এক্স্যাক্টলি হ্যাঁ আসলে কিন্তু আই ক্যান সি এনিথিং আমেরিকাতে। হ্যাঁ আমরা ট্রেডিশনের ভয়ে অনেক কিছু বলি না। হ্যাঁ রাইট। হ্যাঁ ইনফ্যাক্ট আমি আমেরিকার ফেডারেলি কিন্তু বইও আসলে টেকনিক্যালি আমেরিকা ব্যান করতে পারে না। কোনো বই কোনো লাইব্রেরি ডিসাইড করতে পারে যে এই বইটা আমি রাখবো না, বা লিমিটেড স্কোপ করতে পারে অবসিনিটি বা এরকম কোনো কারণে যে এটা অ্যাডাল্ট ছাড়া পড়তে পারবে না, বাট দে ক্যানট টেকনিক্যালি ব্যান হোয়াট এভার টপিকের। তোমার ভালো না লাগলে পড়ো না। হ্যাঁ হ্যাঁ তোমাকে হয়তো বা কিছু স্পেসিফিক স্টোরে গিয়ে কিনতে হবে, বাট দে ক্যানট কমপ্লিটলি ব্যান ইট বিকজ ইউ হ্যাভ ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ। এনিওয়ে আমরা অনেকগুলা ডিসকানেক্টেড টপিককে কানেক্ট করতে চেষ্টা করছি, সো হোপফুলি অডিয়েন্স এনজয় করছে অনেক কিছু। বাট আমি লাস্টে ফাহাদকে আরেকবার ফ্লোর দিতে চাই, হোয়াট এভার হি ওয়ান্টস টু সে, ফ্রেন্ডস, ফ্যামিলিজ, কলিগস or whoever watching, any new খুদে সায়েন্টিস্ট যাদের নাসায় কাজ করার ইচ্ছা আছে, বা ফুটবল কোচ হওয়ার ইচ্ছা আছে, বা প্রাইভেট ইনভেস্টিগেটর ইচ্ছা আছে, তাদের সবার উদ্দেশ্যে NCIS না মানে আমি অবশ্যই এখানে ওর আরেকটা আইডেন্টিটি আছে, সেটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। না সেটাই, আমি অবশ্যই খুব ভালো লাগলো আজকে এখানে আসলাম, আপনাদের সাথে কথা বললাম। আগে কয়েকটা ভিডিও দেখেছি, এবার এসে আরও মানে আর একটু ফ্রি হইলাম আর কি, ইট ওয়াজ নাইস। আর আমার তো এমনি কিছু তেমন কিছু বলার নাই, ইটস জাস্ট আমি কিছু কি বলে এটাকে, মানে আমি চাই যে আমাদের একটা মানে একটু মানে একটা হ্যাবিট আছে অ্যাজ হিউম্যান বিং, সেটা হচ্ছে আমরা কথা বলি বেশি, শুনতে চাই না। তো আমি চাই যে আপনাদের এই পডকাস্ট যদি কেউ দেখে, কেউ যদি একটা জিনিস নিতে চায়, আমি চাই যে আমরা এই ইয়াটা প্র্যাকটিস করি। এটা খুবই ইন্টারেস্টিং। আমি যখন প্রথম ইংরেজি একটু এই দেশে আসলাম, ইংরেজি বলা শুরু করলাম, আমার কাছে মনে হইতো যে ওকে ইংরেজি মানে খুব তাড়াতাড়ি বলা হইলো সাকসেস। ইটস নট লাইক দ্যাট। আচ্ছা, হ্যাঁ মানে আমার মনে হইতো যে খুব তাড়াতাড়ি ইংরেজি বললে অনেক কিছু বলে ফেলতেছি। এটা আমি কনফারেন্সে যেতাম, কনফারেন্সে কিছু সায়েন্টিস্ট আসতো মানে খুবই ডমিনেন্ট, তো একটা সময় ওদেরকে আমার খুব আইডল মনে হইতো, ভালো লাগতো। তো আমি যখন পিএইচডি করি, আমি জানি না তুই চিনিস কিনা, আমার অ্যাডভাইজারের নাম হচ্ছে ইমানুয়েল আমাগনস্তু, উনি হচ্ছে হাইড্রোলজি ক্লাইমেটের লোক, সে গ্রিক। তার সাথে কাজ করে সামহাও পার্সোনালিটি ওয়াইজ মানে এত কাম একটা মানুষ, না আপনার মন চাইলে আপনি ঝগড়া করবেন তার সাথে, তাও পারবো না। মানে টেবিলে সে বসা মানে পুরো কন্ট্রোল, তার ঠান্ডা, কথা কম, শুনতেছে খুব মনোযোগ দিয়া, আপনি কেমন আছেন, তোমার বাসায় সব ঠিক আছে, মানে বেসিক্যালি গিভিং ইউ ফ্রিডম, গিভিং ইউ টাইম, কেয়ার। এই জিনিসটা না আমাকে অনেক এফেক্ট করছে। তো আমার কাছে মনে হচ্ছে কি যে আমরা অ্যাজ হিউম্যান বিংস উই অলওয়েজ ওয়ান্ট টু স্পিক, এবং বিশেষ করে এই সাউথ এশিয়ান কালচারটা এটা যে ডমিনেশন হচ্ছে সুপ্রিমেসি। ইটস নট লাইক দ্যাট। আপনি ডমিনেট করতেছেন একজনকে, আজকে করতেছেন, বাট একদিন পারবেন না, তখন কিন্তু আপনি রেসপেক্ট পাবেন, কিছুই পাবেন না। এটা কিন্তু রেসপেক্ট না, এটা ফিয়ার বেসিক্যালি। আমি ওই কালচারটা লাইক করি। যখনই আমি একটা মানুষকে দেখি যে সে খুব ভালো লিসেনার, মানে লিসেনার নট জাস্ট যে সে চুপ আছে, একটা মানুষের সাথে কথা বলতে বলতে বোঝা যায় যে হচ্ছে ও আমার একটা ইনফরমেশন নিয়ে এসে আবার কথাটা উঠাইলো, দ্যাট মিনস সে কেয়ার করে, আই লাইক ইট। তখন আমার একটা বন্ডিং হয়। তো আমার কাছে মনে হয় যে এই হ্যাবিটটা আমরা প্র্যাকটিস করি না, এটা প্র্যাকটিস করা উচিত। আর কথা মানে অনেক বড় বড় পোস্ট, মানে বিশাল ফিলোসফার সায়েন্টিস্ট আছে, কথাই বলা যায় না। মানে আপনি একটা কিছু বলবেন, মানে মুখ দিয়ে কথাটা বাইরের সাথে সাথে মানে আপনাকে দাবাই দেবে। সো তারা চিৎকার করে একটা আপনাকে বললো একটা কিছু, বাট ব্যাপারটা এইটা না যে তারা মানে সাকসেসফুল, তারা ভাবে সাকসেসফুল, বাট এইটা না। মানে আমার কাছে তখন মনে হয়েছে যে না, ইটস নট। এবং আমি আসলে দেখছি যে আমাদের ফিল্ডে অসংখ্য বড় বড় ফিল্ডের লোক আছে, অ্যাকসেন্ট নিয়ে কথা বলে, দে ডোন্ট স্পিক ওয়েল। আমরা কিন্তু বাংলাদেশে ইংলিশ অ্যাকসেন্ট নিয়ে একদম মানে সেই অবস্থা, যে ভালো অ্যাকসেন্টে কথা বললে সে মানে সেই একটা পার্ট, তাই না? সো এটা আরেকটা। তখন আমি বললাম যে না, আপনার অ্যাকসেন্ট এটা আপনি পারবেন না, এটা আল্লাহ আপনাকে এভাবে বানাইছে, আপনি 30 বছর ধরে এভাবে ডেভেলপ, এটা পারবেন না। তো এখন কি করার আছে? আপনি তো ওইটার জন্য বসে থাকলে তো হবে না, তাই না? সো আমি মনে করি যে এই দুইটা জিনিস আমি মানে জাস্ট হচ্ছে প্রমোট করতে চাই। একটা হচ্ছে যে বি গুড লিসেনার্স, আর 2 নম্বর হচ্ছে আমি যেটা সেটাই, মানে বি ইউর সেলফ। আপনি ইটস নট ইজি, আপনার জেনেটিক্স ডিফাইন করে দিবে আপনি কি।
আপনার সোসাইটি ডিফেন্ড করে দিবে আপনাকে। আপনি আজকে চাইলেই আপনি মানে হাঁটার স্টাইল চেঞ্জ করে ফেলবেন, এটা হবে না। বি কমফোর্টেবল আন্ডার ইওর ওন এটা স্কিন। মেনে নেওয়া বেটার। আপনি আইডিয়াটা নিয়ে কাজ করেন যে আপনি ডাক্তার, আপনি সার্জন, আপনি সার্জারি করতে পারেন কিনা, দ্যাটস ইট। আপনি সার্জন, আপনি খুব সুন্দর করে ইংলিশ বলেন, এগুলা আমরা চিন্তা করতাম একসময়, বাট আমার মনে হয় এই প্ল্যাটফর্মে এটা একদমই রেলেভেন্ট না এখনকার পৃথিবীতে। যেমন খুব সিম্পলি যদি চিন্তা করি, আজকে যদি আমেরিকা থেকে একটা সাদা বা কালো যেই হোক না কেন বাংলাদেশে যায়, সে যদি বাংলায় কথা বলে, আমি কিন্তু সে যে বাংলায় কথা বলতেছে ওইটাকেই অ্যাপ্রিসিয়েট করি। আমি কিন্তু তার গ্রামাটিক্যাল মিস্টেক অত ধরতে যাই না। অ্যাজ লং এজ আমি কমিউনিকেট করতে পারি আমি খুশি। কিন্তু খুশি হয়ে এক কাপ চা ফ্রি, যে আমরা যেভাবেই করি না কেন। সো আমার কিন্তু ওদের মতো অ্যাকসেন্টে কথা বলার কোনো দরকার নেই। আমার হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন দরকার, তাই না? এবং অ্যাকসেন্ট বা ফ্লুয়েন্সি ওগুলো না বলতে বলতে অটো হয়ে যায়। ওটার জন্য এত এফোর্ট দিয়ে এত মাসের বছরের ট্রেনিং করা আসলে ইটস এ ওয়েস্ট অফ টাইম। রাদার ফোকাস অন ইয়োর ওই যে কি করতে চায় বা কি কাজটা করতে চায়, প্রফেশন, কাজটা হলো কিনা, সেটা ইম্পর্টেন্ট। আমাদের এখানে প্রচুর বাংলাদেশি সাকসেসফুল সায়েন্টিস্ট আছে যারা কথা বলে প্রত্যেকটা সেন্টেন্সে ভুল ইংলিশ বলে, বাট দ্যাটস ফাইন। তাদের ফিল্ডে সাকসেসফুল হয়েছে। এটা নিয়ে এত আসলে হেজিটেন্ট ঠিক আছে কিনা। আপনি একটা মেক্সিকান লেবার হায়ার করেন, আপনার বাচ্চা কাচ্চা যে থাকবে সে তো নেটিভ, রাইট? নেটিভ আমেরিকান, কিন্তু তার মানে নেটিভ স্পিকার। আপনি আপনার বাচ্চাকে বলবেন যে তুমি মেক্সিকানটাকে বলবা এই কাজটা করতে, দেখবেন আপনার বাচ্চার কথা মেক্সিকান বুঝতেছে না। সে কিন্তু নেটিভ স্পিকার। এই নেটিভ স্পিকার হইল কি, কাজ কিন্তু হচ্ছে না। সো ওই মেক্সিকানের সাথে যখন আপনি ইংরেজি বলবেন, আপনাকে ওইভাবে বলতে হবে যাতে ও বুঝে। ওরে এত সেন্টেন্স বলাও যায় না, তাই না? সো এটাই বললাম, ল্যাঙ্গুয়েজের মানে অ্যাকচুয়াল গোল হচ্ছে কমিউনিকেশন। এবং তুমি দেখবা এইসব জায়গায় যেসব জায়গায় বুলিংগুলি হয় বা যে শেমগুলি করি, এটা আমরাই করি, কিন্তু সাদারা কিন্তু আমাকে পচাইতেছে না বাজে অ্যাকসেন্টের জন্য। আমি আমার স্কুলে অ্যাকসেন্টের জন্য, এখানকার অ্যাকসেন্টের জন্য আমি বেসিক্যালি পচানি খাইছি হলো গিয়ে দেশি পোলাপেনের কাছে। সেটাই। আমার এক্স্যাক্টলি। আমার মনে হয় না কোনো ইমিগ্রেন্ট আজ পর্যন্ত, মানে রেয়ার কেস থাকতে পারে খুবই রেসিস্ট কোনো লোক যদি থেকে থাকে, বাট ইন জেনারেল আমার মনে হয় না কেউ কোনোদিন মিটিং এর মাঝখানে বলছে যে তোমার অ্যাকসেন্টের জন্য তোমার কথা বুঝতেছি না। এরকম কোনোদিন আমার মনে হয় না, খুব রেয়ার পার্সেন্টেজ ছাড়া আসলে হয় না। আমরা আজকে দুটা ভেরি গুড নোটে শেষ করলাম। একটা তো ফাহাদের কথা শোনার ব্যাপারটা, ডেল কার্নিগির একটা থিওরি আছে 3 সেকেন্ড রুল। কথা বলার আগে 3 সেকেন্ড ওয়েট করব, আরেকজনের কথা শেষ হওয়ার পরে 3 সেকেন্ড ওয়েট করব। আমি আগে অনেক বাচাল ছিলাম, আমি অনেক কথা বলতাম। আমার একটা প্রিভিয়াস বস আমাকে কথাটা বলছে যে, লুক, ইফ ইউ ক্যান কন্ট্রোল হাউ মাচ ইউ টক অ্যান্ড ইউ ক্যান হ্যাভ লিসেন মোর, ইউ উইল ডু বেটার। এবং তখন আমাকে সে ডেল কার্নিগির বইটা দেয়, অ্যান্ড আই রেড অ্যাবাউট ইট। তখন ওই জায়গায় লেখা ছিল 3 সেকেন্ড রুল, এবং ওটা আমি অ্যাপ্লাই করতাম। সো সবাই আমরা যদি এটাই অ্যাপ্লাই করি, উই গোনা বি বেটার পিপল। যে 3 সেকেন্ড কথা বলার আগে 3 সেকেন্ড ওয়েট করি, আরেকজনের কথা শেষ পরে লেটস হ্যাভ আ অকওয়ার্ড গ্যাপ। আমি আর আদিব এরকম অনেক রাত আছে, বুঝছো, 4-5-6 ঘন্টা আমরা কথাই বলি না। কোনো আমরা কিছু একটা দেখতেছি বা কিছু একটা করতেছি, কথাই বলি না। বাট দিস আউট অফ কমিউনিকেশন। এবং এটা এখন কমিউনিকেশনসের ওয়ান অফ দ্য টিপস হিসেবেই প্রোভাইড করা হয় যে আমরা যেটাকে অকওয়ার্ড পজ মনে করি ওটা আসলে অকওয়ার্ড না, বা কথা বলার মাঝখানে একটু পজ দেওয়াটা, এটা আসলে আমরা যতটা মনে করি যে মানুষ ভাবতেছে যে আমি মনে হয় ওয়ার্ড হারাই ফেলছি, মানুষ আসলে অত বদার্ড হয় না। মানে তুই যদি ওই জায়গা থেকে ডেটা কালেক্ট করিস, দেখবি যে ওগুলো মানুষকে অতটা বদার করে নাই। হ্যাঁ, সো পজ দেওয়াটা ইটস ফাইন, এবং একটু কিছুক্ষণ থেমে চিন্তা করা, এটার ভিতরে কোনো সমস্যা নেই। হ্যাঁ, মেক ইট ইনটু আ প্র্যাকটিস। এটা আসলে ভালো। এটা আসলে পৃথিবীর অনেক বড় বড় হেভি মাইন্ডস ইজ লাইক দ্যাট। অনেকক্ষণ একটা কোয়েশ্চেনের পরে চিন্তা করে এরপরে বলে। রাইট। অনেক আছে আই কন্ট্যাক্ট করে না। সো ডোন্ট বি শাই উইথ হু ইউ আর অ্যান্ড হাউ ইউর পার্সোনালিটি ইজ। জাস্ট ডু দ্য থিংস দ্যাট ইউ ওয়ান্ট টু ডু, আর কি, তাইলেই হইব। হ্যাঁ, আর ওই যে মেন্টাল হেলথের ইস্যুটা নিয়েও, মানে যাদের মনে হয় যে দে আর সাফারিং, দে শুড টেক প্রফেশনাল হেল্প। মানে ইট হেল্পস অ্যাবসলিউটলি। এবং এটাকে একটা সিউডো সায়েন্স মনে করে এটাকে অ্যাভয়েড করে যাওয়ার কোনো রিজনই আসলে নাই। ইটস লেজিট, কমপ্লিটলি লেজিট। অ্যাটলিস্ট মানে ট্রাই। হ্যাঁ, অ্যাটলিস্ট ট্রাই, সেটাই। ঠিক আছে। হ্যাঁ, সো আমরা উই গোনা কল ইট আ নাইট টুনাইট। হ্যাঁ, সো থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ ফাহাদ।
সবার সাথে আবার দেখা হবে। ওকে, গুড নাইট। থ্যাংক ইউ। গুড নাইট। আমরা তো এখন খাবো। ভাই অনেক কিছু বললাম, কিছু মনে করেন না। আরে